বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশে আজকে মনটা খুবই বিক্ষিপ্ত। শুধু আজকে না, আমাদের মনটা আসলে অনেক কারণেই বিক্ষিপ্ত। আহ, আমরা যেটা বলতে চাই যে সাম্বার কন্ডোলেন্স অ্যান্ড গ্রিফ অ্যান্ড এভরিথিং। আই ডোন্ট নো, আসলে কথা বলে কি লাভ? আসলে এত কথা বললে কি আর মাইলস্টোন ট্র্যাজেডির কোনো রিভার্স হবে? হবে না তো। যে বাচ্চাগুলো মারা গেছে এবং যারা এখন কাতরাচ্ছে শোকে এবং আগুনে পুড়ে শব্দ করতে পারছে না ব্যথায়, তাদের বাবা মার যে ব্যথা, সেটা তো আসলে বলার কিছু নেই। সো আই থিঙ্ক ওয়ার্ড ডাজ নট এক্সপ্লেইন দিস পেইন, বাট উই হ্যাভ টু কন্টিনিউ, লাইফ হ্যাজ টু গো অন। আজকের আলোচনা হচ্ছে এপিসোড 2 অফ জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশন নিয়ে আমরা কথা বলছি। এবারের আলোচনা হবে হচ্ছে যে মিত্রতা থেকে শত্রুতা। যারা ছিল মিত্র তারা নাকি এখন শত্রু, নাকি আবার তারা মিত্র। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগ, এনসিপি, এবং এই কথাগুলো আমরা বলার চেষ্টা করব কয়েকটা পয়েন্টে। আমাদের সাথে বেশ কয়েকজন গেস্ট জয়েন করেছেন। মাইলস্টোনের প্রতি সবাই আমরা, এইরকম কোনো অমানুষ আসলে বাংলাদেশে নেই, একমাত্র দুপে কিছু জন্তু যারা যারা ছাড়া, যারা নাকি পলিটিক্সকে এখানে নিয়ে এসেছে। তারা ভাবছে এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু তাদের কথা, তারা থাকুক না তাদের মতো। বনে তো অনেক কিছু থাকে, কুমিরও থাকে, বনে অনেক ধরনের জন্তু জানোয়ারও থাকে, খরগোশ থাকে, এবং বনে শিয়ালরাও থাকে, খ্যাক শিয়ালরাও থাকে। সো তাদের কথা তো আমার বলার দরকার নেই। সো মাইলস্টোন ট্র্যাজেডির জন্য আমরা দুঃখিত। বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে। ঠিক আছে, আমি দর্শকদেরকে কথা পরে বলবো, শেয়ারে যাব আমরা পরবর্তী। আমরা প্রথম 10-15 মিনিট চেষ্টা করব, যতক্ষণ লাগে। তবে কারণ আমি কথা বললে, আমি যদি 30 ঘন্টা এখন কথা বলি, আমি তো গাজার সেই সমস্যার সমাধান করতে পারবো না। সো আমার বাচ্চা যদি চলে যায়, আমার বাচ্চা যদি মরে যায়, সেই বাচ্চার দুঃখটা আমি কিভাবে বলবো? সেটা, সেই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, কেন পলিটিক্স এসেছে। তারপরে আমরা কথা বলবো জুলাই অভ্যুত্থানের পরবর্তী পলিটিক্স নিয়ে। সো আজকে আমাদের গেস্ট ইন দ্য অর্ডার অফ জয়নিং, হাসিব খন্দকার ভাই, সালাম আলাইকুম। আপনার সংক্ষেপে যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন, এবং মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে প্লিজ, আই ডোন্ট নো কথায় কি যায় আসে, বাট কিছু যদি বলতে চান। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এবং থ্যাংক ইউ ইকো ভাই আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আপনি ঠিকই বলছেন, আসলে ফেসবুক বা মিডিয়া অথবা পত্রিকায় পড়লে এটা খুব দুঃখ লাগে। তবে আমি আমার পরিচয় দিচ্ছি, আমার নাম হাসিব খন্দকার। আমি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বর্তমানে একটা ফুড ইন্ডাস্ট্রিতে মেইনটেনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি। কানাডাতে আছি দীর্ঘ প্রায় 25 বছরের মতো। তো আমি পরিচয় দিচ্ছি, পরে আমরা হয়তো বিভিন্ন জি, কোশ্চেনের থ্যাংক ইউ, সম্মুখীন হব। হ্যাঁ, থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার মাশফিক ভাইয়ের কাছে আছি, মাশফিক ভাই পলিসি অ্যানালিস্ট। আমি বলবো দর্শকদেরকে ডিসক্লেমার যে হি অ্যাকচুয়ালি ডিড নট ওয়ান্ট টু কাম। হি সেড দিস ইজ টু ক্লোজ টু হার্ট, অ্যান্ড আমি তাকে জোর করে এনেছি যে দুঃখটাও আমরা সবাই একসাথে শেয়ার করি। মাশফিক। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জয়েন করার জন্য, ইকো ভাই ধন্যবাদ আমাদেরকে প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আম, আমিও আছি, অনেক বছর হয়ে গেল কানাডায়, দেখতে দেখতে 20 বছরের মতো হয়ে গেল। আম, আর মাইলস্টোনের ব্যাপারটা আসলে আমার যেটা হয় আর কি, আমিও একজন বাবা। আম, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নিজের এক্সপিরিয়েন্স করার লাগে না, অন্যজনের দুঃখ দেখেও বোঝা যায় যে আসলে এটা কি একটা সিচুয়েশন এসেছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই মাইলস্টোনের ব্যাপারে, যে সবাই যে সলিউশন খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছেন বাংলাদেশে বিশেষ করে, দের ইজ নো সলিউশন। ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ অফার মি, ডাজন্ট ম্যাটার হাউ মাচ stability you offer me in my country. When I lose my child, I lose my child. That's never coming back. আর এগুলো আমরা যা দেখছি, এগুলো হলো সিমটমস অফ আ ফেল স্টেট। দিজ আরন্ট স্টোরিজ অফ দেয়ার ওন। এগুলো সবগুলোর পেছনে নেপথ্যে কাহিনী আছে। এর জন্যই আমাদের এরকম সিচুয়েশন বারবার পাবলিককে সম্মুখীন হতে হয় আর কি। কাউকে ব্যাপারে পরে কথা বলবো। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আবার আসবো এই পয়েন্টে। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন। আমাদের আমরা মোহাম্মদ সালাউদ্দিনকে পরিচয় করে দিচ্ছি। উনি গত জুলাই অভ্যুত্থানে 1 বছর আগের কথাই আমার মনে আছে, যখন আমরা উই জাস্ট নিডেড সাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস। উই ওয়ার ক্রাইং ফর ইট, উই আর বেগিং ফর ইট। কারণ প্রবাসী থেকে আমরা কি বা করতে পারি। আমি খুবই প্রাউড ছিলাম। সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ, বিকজ হি ডিড অ্যান ইন্টারভিউ উইথ সিবিসি রেডিও
সিবিসি অটোয়া থেকে চমৎকার একটি ইন্টারভিউ দিয়েছিলেন ওই সময়ের পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য। সালাউদ্দিন, ওয়েলকাম টু বিসিসিবি লাইভ। অনেক ধন্যবাদ। তারপরেও মাইলস্টোন ট্র্যাজেডি, ইয়েস, অ্যান্ড আপনার পরিচয় প্লিজ। থ্যাংক ইউ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, গত বছর আন্দোলন, এই সময়টা খুবই অগ্নিগর্ভ একটা সময় ছিল। বিবিসিতে একটা ইন্টারভিউ দিতে পেরেছিলাম এবং সিবিসি, সরি, হ্যাঁ, সিবিসিতে একটা ইন্টারভিউ দিতে পেরেছিলাম। ওদেরকে কন্ট্যাক্ট করছিলাম, সো ফলো আপ হিসাবে প্রথমে একটা নিউজ ইন্টারভিউ নিল, তারপরে স্টুডিওতে ইনভাইট করলো। যে ওই ব্যাপারে আমরা পরে যেতে পারি। আমার ছোট্ট পরিচয়, 2019-এ কানাডা আসছি, এখন অটোয়া থাকি, ফেডারেল গভর্নমেন্টের সাথে কাজ করছি। মাইলস্টোন ট্র্যাজেডির কথা যদি বলি, খানিকটা পার্সোনাল টাচ আছে, খানিকটা না বেশ খানিকটাই পার্সোনাল টাচ আছে। ঘটনার অন্য দিক থেকে যদি দেখি, স্কুলে যেটা ঘুরে গেল বাচ্চাদের সাথে, এটার তো কোনো তুলনা হয় না। পাইলট যে ছিল তৌকির, ওকে পার্সোনালি চিনতাম। আমার শ্যালক আছে এয়ারফোর্সে, আমার শ্যালক আর তৌকির আসলে বেস্ট ফ্রেন্ড ছিল। সো এটা আমাদেরকে খুব ভয়ঙ্করভাবে টাচ করেছে। আমরা উই আর গোয়িং থ্রু ইট। সো ঠিক অনেকে দেখতে পাচ্ছি পাইলটকে ভিলেন বানানোর একটা চেষ্টা, এয়ারফোর্সকে ভিলেন বানানোর একটা চেষ্টা। ত্রুটি তো অনেক দিকেই আছে, অনেক কথাই বলা যেতে পারে, কিন্তু ঘটনার উল্টা দিক থেকে ট্র্যাজেডিটা দেখছি আর কি। খুব দুঃখিত আসলে, খুবই সরি ফর এভরিওয়ান, এভরি লস্ট চাইল্ড অ্যান্ড এভরি লস্ট লাইফ অ্যান্ড এভরি সাফারিং লাইফ, অ্যান্ড একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। তো এনিওয়ে, এনিওয়ান, আমি আসলে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমার বক্তব্য, আমার বলার কিছু নেই আসলে। তো আমি মাশফিক এবং হাসিব ভাই এবং সালে আপনাকে বলছি যে আপনারা একটু কাইন্ডলি বলেন, এই যে ভিলেন বানানো, আমরা বিসিসিবিতে পোস্ট দেওয়ার সময় আমাদের খেয়াল করা হচ্ছে, আমি জানি না কোনো একটা বিশেষ গোষ্ঠী বলা হচ্ছে বিভিন্ন ভাবে এটা সরকারের ব্যর্থ, এটা একটা ইন্টারিম নাকি ইন্টার্ম, যেভাবে বলেন না কেন, অন্তর্বর্তী সরকার এসেছেই, একটা মানে ঠেকা দেওয়ার সরকার। এই ঠেকা দেওয়ার সরকারের উপরে অনেক কিছু বলা হচ্ছে। বাংলাদেশ অনেক গুজবে নাকি চলে। আসলে আমরা একটা 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 সন্দেহ বাতিগ্রস্ত, সবকিছুর মধ্যেই যেন একটা সন্দেহ খুঁজি। লাশের সংখ্যা গায়েব করা হচ্ছে, পুলিশ কেন পিটালো, আর্মি কেন পিটালো, 5,000 লোক আমার বাসার সামনে আসলে এটা তো মানে আমাদের আবেগটাও তো বুঝতে হবে বাঙালির। সেখানে পাইলট কেন, পাইলট কই যাবে আসলে? সত্যি আমি ওই পয়েন্ট থেকে আসি। ওই মুহূর্তে যে মারা যাচ্ছে সে জানে যে দের ইজ নো ওয়ে আউট, দ্যাটস 30 সেকেন্ডস, কই যাবে? আমি ওই দিকে গেলেও 100 বিএফ সাইড কলেজ, ওই দিকে গেলে এইটা, এইদিকে গেলে এইটা, আমি যাবো কই? আমি তো পানিতে পড়তে পারতেছি না। হি ট্রাইড। সো পাইলটের বীরত্ব কথা নাকি বলার এখন সময় না, বাচ্চাদের কথা ভুলে যাই। বাচ্চাদের কথা ভুলবো কিভাবে? প্লিজ, আমি আর বলতে চাই না, আপনাদের কথায় আসি। মাইলস্টোন ট্র্যাজেডির প্রতি আমরা রেসপেক্ট জানাতে চাই। মাশফিক, ইউ বিন টাচড, ইউ আর ভেরি টাচড, অ্যান্ড বলা হয়েছে এটা নাকি একটা ডার্ক ওয়েভে নাকি একটা ঘোষণা দেওয়া হয়েছিল। পরে এটার একটা কনস্পিরেসি রয়েছে যে এটা নাকি আসলে একটা এডিট করে তারা দিচ্ছে আসলে ব্যাপারটা, ওই মুহূর্তে স্ট্যাটাস এডিট করলে তো বোঝা যায় না। তো ইফ ইউ ক্যান টেক এনিথিং। হ্যাঁ, পরে আমি ওটা একটু ফলো করেছিলাম, একটা অ্যানোনিমাস পেজ ফেসবুকে ওরা দিয়েছিল একদিন আগে। পরে যেটা দেখলাম যে অনেকেই ওদের বিশ্লেষণ করেছে, প্লাস প্লাস পেজের কে কে আপনার মডারেটরস আছে, ওদের ইনফরমেশন বের করেছে। ও এটা এসেনশিয়ালি একটা স্ক্যাম আর কি। ওরা এরকম টাইপের ইনফরমেশন দেয়, যদি লেগে যায় তখন দে ইউজ ইট অ্যাজ আ প্রমোশন ফর দেয়ার ওন পেজ। সো আই এম নট টু ওয়ারিড অ্যাবাউট দ্যাট। কামিং ব্যাক টু দ্য হোল সিচুয়েশন, এটাই যা, লাঞ্চ লাঞ্চ করার সময় পাইনি ওরা। হ্যাঁ, লাঞ্চ করার সময় একটা প্লেন এসে মানে এমন একটা সিচুয়েশন যে ইউ ক্যান ইভেন ইমাজিন লাইক দিস কুড হ্যাপেন, বাট দ্যাটস ইউর ইনিশিয়াল শক, দ্যাটস ইউর ইনিশিয়াল রেসপন্স। আপনি যখন আস্তে আস্তে ব্যাপারটা বুঝবেন, হ্যাঁ, আমরা পাইলটকে ভিলেন করা হচ্ছে কারণ সবাই তো পাইলট না, সবাই প্লেন চালায় না। কিন্তু আমি আপনারা সেখানে যদি আপনারা গাড়ির ড্রাইভার হিসেবে ধরেন, আহ এটার সংখ্যা অনেক বেশি, অনেকের এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমি তাদেরকে বলবো যারা পাইলটকে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন, যে আপনি নিজে চিন্তা করেন যে আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি উইদিন আ সেকেন্ড একটা ফেটাল সিচুয়েশনে ফেস করছেন, তখন আপনার মনে দিয়ে কি যাবে? মানে এটা আপনার বুঝতে হবে যে ইউনো, আর সেখানে একজন পাইলটের দায়িত্ব আরো অনেক বেশি, কারণ এটার ইম্প্যাক্ট, একটা ভেহিকল ইম্প্যাক্ট থেকে একটা ফ্লাইট ইম্প্যাক্ট কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশন। তো
এগুলো আসলে এভাবে কি আর কমন বলবো কিছু যে কোশ্চেনে আসি, তাহলে হেল্প করি আমরা তিনটা, যদি কমন কোশ্চেন গুলো আমরা তো দেখছি ফেসবুকে, ক্যান ইউ প্লিজ টেক ইউর স্টেটমেন্ট অন দ্যাট, যে কমন কোশ্চেন গুলো আমাকে বলতে হবে কি? আই থিঙ্ক ইউ নো দ্যাট, রাইট? কেন মাইলস্টোন, কেন পুরোনো প্লেন ব্যবহার করা হচ্ছে, কেন এই পাইলটকে কি পারমিশন দিল এখানে, কেন যে সরকার কেন এখানে কি করার ছিল, বিমান বাহিনী কি করার ছিল, প্লিজ। এ- আমরা আমরা এখানে ইদানিং কালে কানাডায় একটা টার্ম ইউজ করি যেটা হলো সিস্টেমিক রেসিজম। আমি মনে করি যে সিমিলারলি প্যারালালি বাংলাদেশে হচ্ছে সিস্টেমিক ফেলিয়ার যেটাকে বলে, যে মানে ইটস হার্ড টু বিলিভ বাট করাপশন গত 20 বছরে এমন লেভেলে গিয়েছে যে মানুষের যেটা বলে কমন সেন্স অথবা মানে কমন যে আইডিয়া গুলো প্রসেস গুলো থাকে এগুলো এভাবে করাপ্ট করা হয়েছে যে এখন আমাদের এরকম মিরাকুলাস জিনিসপত্র দেখতে হচ্ছে। নাম্বার ওয়ান হলো দ্য কোয়ালিটি অফ দ্য ফ্লাইট, দ্য প্লেন ইটসেলফ। এটা একটা বিশাল ব্যাপার। এটা কোনো আপনার গুজব না, অথবা এটা পিওর সায়েন্স অ্যান্ড ফ্যাক্ট। এই প্লেনগুলো অনেক পুরনো, এগুলো আমরা কেন কিনে এত দাম দিয়ে ব্যবহার করছি? ওই টিপিক্যাল যেটা, যে বাংলাদেশে একটা রাস্তা ডেভেলপ করতে, যে ছোট একটা 2 ব্লকের মধ্যে রাস্তা যে ডেভেলপ করতে যেই টাকা লাগে ওই টাকা দিয়ে বিদেশে একটা বড় স্টেডিয়াম হয়ে যায়। তো ব্যাপারটা এরকমই, যে আমরা যখন হিসাব করব যে আমার পকেটে কত টাকা ঢুকতেছে ওইটা টোটাল বাজেট থেকে মাইনাস করে কি প্লেন অ্যাভেলেবেল আছে, অবশ্যই আমি এগুলোই কিনতে যাব যেগুলো অচল সারা দুনিয়াতে। নাম্বার টু হলো যে এইটা তো আমার আমার বাবা আর্মিতে ছিলেন, ডিফেন্সে ছিলেন, কিন্তু আমাদের কোন রকম আপনার এভিয়েশন অথবা এয়ার ডিফেন্স নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপর আমি হলফ করে বলতে পারবো যে আমাকে যদি চাকরিটা দেওয়া হতো, আমি প্রথম জিনিস যেটা চিন্তা করতাম যাচ্ছে এগুলো তো ট্রেনিং ফ্লাইট, দিজ আর ট্রেনিং পাইলটস, দিজ আর ইউর ইয়ার ওল্ড লাইক সিজন পাইলটস। আমি কেন ট্রেনিং গ্রাউন্ড এরকম ঘনবসতি জায়গায় দিব? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বিদেশে আপনি দেখেন যে কোনো এয়ারপোর্ট দেখেন, যত ঘনবসতিপূর্ণ শহরই হোক না কেন, এয়ারপোর্টের বাইরে কি পরিমাণ পেরিমিটার থাকে যেখানে আপনার কোন রকম বিল্ডিং অ্যালাউড না। দিজ আর ফর এখানে কিন্তু সেফটি সরি মেজার। সরি মাসফিক, একটু থামাই দিয়ে আমি এখানে সালাহ বা আসিফ ভাই বলেন। বলা হচ্ছে যে এটা আসলে ওই যে 5.6 অ্যারোনটিক্যাল মাইলের ভিতরে থাকা যাবে না, হাইওয়েতে পারমিশন ছাড়া হয়েছে, এটা তো অস্বীকার করে কিছু না। মাইলস্টোন এখানে থাকার কথা না, বিল্ডিং বিল্ডিং দাঁড়াই গেছে, এবং এটা বাংলাদেশে সম্ভব জি, আসলে। এটা তো সত্যি কথা, অ্যাবসলিউটলি। এটা বিমান বাহিনীর কোনো দোষ আমি তো দেখি না কেন, অনেস্টলি। শুধু মাইলস্টোন না, এটা আপনার অন্য একটা বিল্ডিং হতে পারতো, এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারতো। এখানে এত কাছে এরকম যদি আপনার ঘনবসতিপূর্ণ করতেই হয়, তাহলে এখান থেকে কোনো ট্রেনিং ফ্লাইট উঠবে না ওকে। এট দ্য লিস্ট। এখানে আপনার শুধু বিমান বাহিনী বলবো না, আপনি সিভিল এভিয়েশন বলেন, আপনি সিটি প্ল্যানিং বলেন, এভরি অ্যাসপেক্ট। আপনি যে স্কুলটার পারমিশন পেলো কিভাবে? ইউ হ্যাভ পয়েন্ট, ইয়েস। হ্যাঁ, শিওর। সালাহ সালাহ বা ভাই আসিফ। একটু যদি বলি, ভাই যুদ্ধ প্র্যাকটিক্যালি করার আগে যত ফাইটার প্লেন উঠবে সবগুলো আসলে ট্রেনিং ফ্লাইট, তাই না? এখন ওরা কোথায় যাবে? এখন এটা একটা বেস, ধরেন এয়ারফোর্সের বেস কিছু আছে, সারা দুনিয়াতে এয়ারফোর্সের মিলিটারি বেস থাকে, বাংলাদেশেও এয়ারফোর্সের কিছু বেস আছে, অ্যাসেট গুলো তো সব এক জায়গায় থাকবে না, ওদের বেসিক ট্রেনিং হয় যশোরে। জাস্ট টু ক্লারিফাই সালাহ, বাংলাদেশ বিমান বাহিনী অলরেডি বলেছে যে ওইটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট, এবং এমপি পার্লামেন্ট মানে স্ট্র্যাটেজিক কারণে দিস ইজ দ্য পয়েন্ট, দ্যাটস অবশ্যই ওয়াই আপনার দিস ইজ ঢাকা দেয়ার। শহরে তো একটা একটা ডিফেন্স এরিয়া আপনার থাকতে হবে, একটা এয়ার ডিফেন্স তো থাকতে হবে আপনি ক্যাপিটালে। এটা তো আন্ডারস্ট্যান্ডেবল। আমি আমি মিলিটারি এক্সপার্ট না, কিন্তু আমি মানে ব্যাপারটা হলো যে এই প্লেনটা আমি জানি না আসলে ঘটনা কি ঘটছে, এটা প্লেনের ম্যাল ফাংশন হইতে পারে, পাইলটের খুব বড় সড়ো মিস্টেক হইতে পারে, নট ইম্পসিবল, ইজ ভেরি মাচ পসিবল। বাট এই ডিবেটটা আমার কাছে মনে হয়েছে অবান্তর, যে কেন এই রেসিডেন্সিয়াল এরিয়াতে ফাইটার প্লেন হচ্ছে। ওদেরকে প্র্যাকটিস করতে হবে। আর ফাইটার প্লেন বাংলাদেশের প্লেন খুব বেশি নাই, অল্প সংখ্যক প্লেনই আছে, এইগুলাই সার্ভিসিং করে চালাতে হয়, নতুন প্লেন অনেকদিন ধরেই কিনা হয় না। আমি আমি ভিতরের কিছু ব্যাপার জানি যেগুলা আমি এখানে হয়তো আমার আমার শেয়ার করা উচিত হবে না, কিন্তু আমি এটা জানি যে আসলে ইনস্ট্যান্টলি এটা আসলে সমাধান করা সম্ভব না। আপনি এই মুহূর্তে বেসটাকে ওভারনাইট বা খুব অল্প সময়ের ভিতরে আপনি মুভও করে নিতে পারবেন না। এই প্লেন দিয়ে আপনাকে চলতে হবে। আপনি যেটা করতে পারেন, আপনি কেয়ারফুল হতে পারেন। ফ্লাইট আপনি প্র্যাকটিস বন্ধ রাখতে পারেন বছরের পর বছর। নতুন প্লেন তো আপনি কিনতেছেন না। গত 15 বছর 20 বছরের নতুন প্লেন তো আর আমরা আর সালা কিনতেছেন ভাই দুটো না। একটু পয়েন্ট। ইন্টারজেক্ট করি, সরি আমি একটু ইন্টারজেক্ট করি। এই যে এটাকেই বলে সিস্টেমিক ফেলিয়ার। আপনি যদি ওভারনাইট কিছু সলিউশন করতে পারেন, দ্যাটস নট আ সিস্টেমিক ফেলিয়ার। সিস্টেমিক ফেলিয়ার হ্যাপেন্স ওভার 20 to 30 ইয়ার্স ওভার টাইম। আমরা এখানে, আমি আজকে 20 বছর ধরে আছি। আমি তো অন্টারিও এবং সাসকাচুয়ান মিলে টোটাল 8টা শহরে ছিলাম। আমি কখনো কোনো কমার্শিয়াল এয়ারপোর্ট থেকে কোনো যুদ্ধ বিমান উঠতে দেখিনি। আপনারা কেউ দেখেছেন? আমি কখনো দেখিনি।
আমার এখানে আমি আমি যে সিটি থাকি রেজায় না, এখান থেকে 72 কিলোমিটার দূরে একটা সিটি আছে মুজজো। সেখানে হলো আমাদের RAF বেস আছে। আই থিঙ্ক ইউ আহ, মেড ইউর পয়েন্ট মাসুদ ভাই, আপনি পয়েন্টটা দিয়েছেন ভালোই। আমরা হুম। দুটো পয়েন্ট কিছু খেয়াল করি, তারপরে আমরা যাবো আরেকটা পয়েন্টে। আমরা একটু হয়তো লং হবে আজকে, প্লিজ দর্শক থাকবেন বা পরে দেখবেন, আই ডোন্ট কেয়ার, আমরা নিজেদের জন্য আলোচনা করতে বসছি। আহ, দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে তাহলে ওই যে মানুষের এত বিক্ষোভ কেন, মানে পিটানো হলো কেন মানুষের, আর্মি নাকি অনেক অর্থ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের কি বা করার ছিল এখানে, ডক্টর আসিফ নজরুলের। তো জনগণের পালসটা বুঝতে হবে, জনগণ কেন তো খেপে গেল, এই জিনিসটা নিয়ে একটু অ্যাড্রেস করতে হবে। জনগণ কেন খেপে যাচ্ছে? কারণ যার বিপদে ওই মুহূর্তে থাকে সে জানে, আমি ছিলাম, আমি জানি যে কেমন লাগে তখন অসহায়ত্বটা, তখন কারো কথা শোনা যায়। এদিকে আর্মি এবং বিমান বাহিনী এবং যারা ছিল ওই মুহূর্তে, তারা ফার্স্ট রেসপন্ডার্স যারা, তারা দে ট্রাইড দেয়ার বেস্ট, বাট তাদেরকে নাকি অনেক অভিযোগ। তো সরকারের কি ব্যর্থতা ছিল? আর হচ্ছে যে কি বলবেন, যার বাচ্চা গেছে, যে বিপদ, বললাম না এই দেশে আমি চলে যাব, দেখছেন না একটা বাবা জি, বলছে। উনি টিচার ছিল, উনি মাঝখানে টিচার অ্যাকচুয়ালি। তো সরকারের কি ব্যর্থতা ছিল এই ব্যাপারে? মোস্তফা কামাল জয়েন করেছে, থ্যাংক ইউ মোস্তফা ভাই, থ্যাংক ইউ। ওর একটু ইন্ট্রোডাকশনটা সে দিবে, একটু 30 সেকেন্ড ইন্ট্রোডাকশন। তাকে দেখলাম হার্ভার্ডে, সে বিশিষ্ট বিজ্ঞানী বাংলাদেশে, গান করছে। আবার আবার হার্ভার্ডে যাবে নেক্সট টাইম, বললো যে কনফারেন্স হচ্ছে। আমি আমি তো জানতাম খালি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের স্বৈরশাসকের ছেলেই খালি হার্ভার্ডে যায়, আর তে কেউ যায় জানতাম না। তো থ্যাংক ইউ মোস্তফা কামাল। আহ, এই কোশ্চেনটা, এই ট্র্যাজেডি কারণে এখানে সরকারের কি ব্যর্থতা ছিল, কেন মানুষ খেপে গেল, এই প্রশ্নটা কিন্তু জানতে হবে। এটা অ্যাড্রেস করে আমরা চলে যাবো। এটা যদি আমরা না বুঝি মানুষের পাস, তাহলে তো সমস্যা। মিউট আছেন ভাইয়া, আপনার মোস্তফা মিউট আপনি করা, মিউট করা। মিউট আছেন। আসিফ ভাই আপনি জয়েন করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু, আই ডোন্ট ওয়ান্ট টু। আমি আমি একটা জিনিস মোস্তফা কামাল ভাই রেডি হওয়ার আগে তাহলে আমি একটা কিছু অ্যাড করি। আসলে আপনি যেটা বলছেন খুব ভালো পয়েন্ট, যে জনগণ সবার উপর ক্ষেপে যাচ্ছে। এই ক্ষেপে যাওয়াটার কারণ কি? এই মুশফিক ভাই কথা বলছেন, সিস্টেমেটিক সিস্টেম ফেইলিওর, কন্টিনিউয়াসলি ফেইলিওর। আমরা মানুষকে আশা দিতে পারি না, আমরা আশা দিয়েও আশা রাখি না, কথা দিয়ে কথা রাখি না। একটা এভিডেন্স হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে কোনো রিমিডিয়েশন নাই। এই সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমি আপনাকে কতগুলো পয়েন্ট বলতে চাই। আপনি যতগুলো কারণের কথা আমরা বলা হচ্ছে, ইট মে বি দ্য পসিবল কজ, কিন্তু হোয়াট ইজ দ্য রুট কজ? হোয়াট ইজ দ্য রুট কজ? এই রুট কজটা বের করার আগের থেকেই পলিটিক্যাল লিডাররা আগায় গেল। এটা আহ, এর দোষ। এজন্য বলে ইউনূসের দোষ। বিমান বাহিনীর একজন চিফ, হি শুড কিপ হিজ মাউথ শাট। সে সঙ্গে সঙ্গে বলল যে আমাদের বিমানে কোনো ত্রুটি নাই। হাউ ডু নো উইদাউট ইনভেস্টিগেশন? হাউ ডু নো দ্যার ইজ নো ফল্ট? তারপরে একটা ভালো পয়েন্ট, এটা তো পুরনো পুরনো একটা ট্রেনিং বিমান। একজন নতুন পাইলট, তাকে কেন তুমি পুরনো একটা বিমান দিবা? কেন তুমি ব্র্যান্ড নিউ বিমান দিয়ে তুমি কেন ট্রেনিং দেবা না? আপনি এই বলছেন এটা সবগুলোর জনগণের একটা চিন্তা, কজ, জনগণ এই কারণে খেপে যাচ্ছে, হ্যাঁ জনগণ এই এটা ভাবছে। সবগুলো একটা কজ। আমি যদি এই সমস্ত কজকে তারপরে এফেক্ট অ্যানালাইসিস করে একটা রিমিডিয়েশন নিই। আর একটা জিনিস, আমার কাছে একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেই কথাটা কেউ বলে নাই। দেখেন ঢাকা সিটিতে প্রচুর কেমিক্যাল ফায়ার, বিভিন্ন রকম ফায়ার হয়, ফায়ার ব্রিগেড যায়, কিন্তু এই পর্যন্ত মানুষ যখন আগুন লাগে তখন বলা হয় যে ফায়ার হাইড্রেন্টের কথা। আপনি জানেন ঢাকা সিটিতে একটা ফায়ার হাইড্রেন্ট এই পর্যন্ত তৈরি হয়েছে? কোনো ফায়ার হাইড্রেন্ট নেই। তো স্কুলেও তো একটা ফায়ার হাইড্রেন্ট থাকলে কিছুটা রেমিডিয়েশন, কিছুটা কমানো যেত। ওকে। আর একটা জিনিস বললেন যে ওই কেন বেসটা এখানে হবে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আমি এয়ারপোর্টের কাছে কাজ করি। একতলা বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং কত হতে পারে? 30 ফিট। আমি যদি ওখানে একটা ক্রেন আনি, আপনি জানেন বুম ক্রেনের জন্য আমাকে এরিয়াল পারমিশন নিতে হয়, যে এখানে বুম ক্রেনের এরিয়াল পারমিট ইউজ করতে পারবো কিনা। তো এই সমস্ত একটা এই দেশে, এই উন্নত দেশে একটা সিস্টেম কিন্তু আছে, আপনি, সিস্টেমকে হ্যাঁ মানা। হ্যাঁ, আপনি হাসিব ভাই আপনি কিন্তু জেনারেলাইজ করছেন পড়লা। এখানে ডক্টর ইউনূসের ইন্টিম গভর্নমেন্টের তো এজেন্ডা না, তারা এসে হুম। এটা চেঞ্জ করবে নাকি? এগুলো নিয়ে সব জায়গাতে হাত দিলে তো পাগল হয়ে যাবে। তাহলে থাকতে দেন, জাতীয় ঐক্য সরকার বানান, আরো 5টা বছর থাকতে দেন, তখন 5 বছর পরে কথা বলেন, এগুলো নিয়ে কাজ করবে। আপনি তো এটা বলেন নাই, না না, তাহলে তো সেজন্য আসলে কথা হচ্ছে না। আপনাকে ডক্টর ইউনূসকে আমি দায়ী করছি না, তবে ওই মুহূর্তে যে যে মানুষের মব বা কেওয়াসটা, এই ক্যাপাবিলিটি কারণ নেই।
কারণ ক্যাপাবিলিটি নেই, কারণ ওই প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে হয়তো এইগুলো ক্ষোভ কেউ তো আপনি মেমোরি করে হাসিনা, না। খালেদা, বিএনপি, এরশাদ চলে যান 72 সালে, ক্ষোভটা হঠাৎ করে এই ইন্টারিম সরকারে কেন আনছেন? না মানে শোনেন, একটা জিনিস আমি ইনুস পারতো, ইনুস যদি ওখানে যে বলতো, তার গাছ থাকতো, সে বলতো যে আমি দেখছি ব্যাপারটা, এটা আমরা ইনভেস্টিগেট করব, এটা আমরা এখনো কিছু জানি না কি হয়েছে, তাদেরকে সিম্পেথি দেওয়া, সব সহানুভূতি দেখানো, তাদেরকে ওখানে বি প্রেজেন্ট, এই ধরনের জিনিসগুলো কিন্তু, আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে না, আমি গভর্নমেন্টের পক্ষে, কিন্তু এইটা আর্মি চিফ বলেন, তারপরে এই যে পুলিশের চিফ বলেন, এই পিটানো, এই সবগুলো মিলেই মানুষকে খেপানো তো মানে একটা গভর্নমেন্ট একটা দোষ হওয়া। গভর্নমেন্টের তো বলা উচিত আচ্ছা, ছিল, এই আর্মি চিফ, ইউ স্টপ, ঠিক আছে, শাট অফ ইউর মাউথ, ডিড গভর্নমেন্ট সে, গভর্নমেন্ট ডিড নট সে এনিথিং। ওকে, পিপুল তো ওকে, এই জন্য তো থ্যাংক ইউ, খেপে যায় আর কি, বুঝছেন, থ্যাংক ইউ। গভর্নমেন্টকে তো ইনিশিয়েটিভ দেবে, ওকে কিপ কোয়েট, উই আর লুকিং ফর, হে জনগণ আমি তোমাদেরকে দেখছি, আমরা সবকিছু জানাবো তোমাকে, কিন্তু এই ধরনের কেউ কথা বলে নাই। ওই একজনে হসপিটালে যে পলিটিক্স করতেছে, আর একজনে না না, 1 লাখ কি টাকা দেখবে? দিয়ে না না ভাইয়া, এটাও তো একটা পয়েন্ট যে কি বা দেখবে। বড় বড় কথা বললে বাকওয়াজ, যে বাকওয়াজ ফাপা বলি, এটা হুম, পলিটিক্যাল লিডারে দিতে পারে। এরা তো পলিটিশিয়ান না, এটা তো আসলে মানে এরা তো আসলে অন্য লোক, টেকনোক্র্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি কি করবেন এখানে? যেটা বলা হয় যে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর দুর্ঘটনার পরে পুরো তথ্য ডাটা পাইতে 12 দিন লাগছে, যে রাইট। কয়জন মারা গেছে। এই কথাটা আমি বলিনি, মুস্তফা কামালকে একটু সুযোগ দিয়ে, এটা আমাদের লাস্ট পয়েন্ট। তারপরে আমি জানি আমি অনেকক্ষণ কথা বলতে চাই, পয়েন্টটা তারপরে অনেকে দেখবে যে আমি আসলে নিজে বুঝতে চাই যে কেন, মানে 200 নাকি মারা গেছে সেদিন দেখলাম, কোন 200 লাশের সংখ্যা গায়েব করা হচ্ছে, মাত্র 21 জন 31 জন। আমি বুঝি না, একটা হলেও তো দুঃখ। তো 31 এই পর্যন্ত ডিক্লেয়ার্ড না, এখানে নাকি সরকার গায়েব করছে, হেলিকপ্টার করে লাশ নিয়ে চলে যাচ্ছে। মোস্তফা কামাল, এই ইস্যুটা নিয়ে সবার জন্যই রাখলাম। এনিওয়ান প্লিজ জাম্প ইন, আমিও এটা বলবো আমার এটার ফার্স্ট উপরে পয়েন্ট। কিন্তু, আমি একটু বলবো, বস্ত্র কল বলেন। ভাই আমার আপনার মনে হয় এটা মিউট খুলে করা, ফেলা ভালো, এটা খুলে ফেললে আপনার মিউট ডাইরেক্ট হয়ে যাবে। মিউট করা বোধ আমরা শুনতে পারতেছি না। কোনো একটা কারণে মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতেছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, সরি এগেন। আমার মনে হয় এই যে জিনিসটা ঘটতেছে, এটা আসলে আমি যদি বলবো যে কিছুটা আসলে সুযোগের সদ্ব্যবহার করতেছে কিছু মানুষ। যেটি বলি আমরা, এটা ডেফিনেটলি এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা কখনো বলে আসে না, এক। 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু এই দুর্ঘটনার মানে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে সেগুলো হচ্ছে বাচ্চা, মানে এটা এমন একটা জিনিস যে এই বাচ্চাটা হচ্ছে, মানে বিশেষ করে আমি যদি বলি যে একটা মানুষের অ্যাডাল্টরা মানে কোনো দুর্ঘটনায় ইয়ে হলে সেখানে একটা মানুষের এক ধরনের সিম্প্যাথি থাকে। আর এই ধরনের বাচ্চা যেটা হয় সাধারণত হচ্ছে কি, আমরা যদি দল মত নির্বিশেষে মানে প্রত্যেকটা বয়স্কের মানুষই আমাদের একটা সিম্প্যাথি আছে এটার জন্য। আমরা মানে একটা সাধারণ অ্যাডাল্ট অ্যাক্সিডেন্ট হলে আমরা যতটুকু ট্রামাটাইজ হই তার চেয়ে অনেক বেশি আমি মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে কিছু যে দুর্ঘটনার পরেই যে আসলে কিছু যে ছবি আসলে প্রচারিত হয়েছে বা ভিডিও, এগুলো আসলে খুবই সেনসিটিভ এবং খুবই আমি কি বলবো এইগুলো মানুষকে আঘাত করছে, এক। এরপরে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাইলাম যে এই যে উদ্ধার তৎপরতার ক্ষেত্রে আমি যদি মনে করি যে এখানে এখানে আমি এই কথার আগেও বলছি আজহার ভাইকে, যে আমাদের জাতিগতভাবে কিছু সমস্যা আছে। ঠিক আছে, জাতিগত সমস্যা আছে। আমরা এই যে কানাডায় আমরা কি কখনো করি যে একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে বা পুলিশের রাস্তায় আমরা রাস্তার সাইডে দাঁড়াই না? এমন কোনোদিন হয়েছে যে কখনো কোনো গাড়ি? কিন্তু আপনি দেখেন যে অ্যাম্বুলেন্স ওখানে এই ধরনের একটা উদ্ধার কার্য চলতে হাজার হাজার মানুষ কিভাবে দাঁড়ায় আছে, মানে কোনো অ্যাম্বুলেন্স যাওয়ার, আমি নিজে অনেকগুলো ভিডিও ভিডিও দেখতেছি, করতেছে, ভিডিও ভিডিও, কোনোভাবেই হ্যাঁ, রিল অ্যাম্বুলেন্স করতেছে। যাওয়া আসা করতে পারতেছে না। এটা কেমনি, মানে এটা তো আসলে আমি কোনোভাবে এক্সপ্লেন করতে, এটা তো একটা আমাদের জাতিগত সমস্যা। আমি ওখানে মানে এখানে আমি নিজে উদ্ধার করতেছি না, আমি এক বালতি পানি নিয়ে আসি নাই, আমি কোনো হচ্ছে ফায়ার ব্রিগেডের লাইন ধরতেছি না, আমি জাস্ট ওখানে দাঁড়ায় আছি কেন? মানে আমাদের তো এমনিতেই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ঘটনাটা ঘটছে, আচ্ছা, যেখানে কারণ আমাদের হচ্ছে আমার কোনো রাস্তাঘাট কাজ হচ্ছে নাই, অনেক প্লিজ প্লিজ কন্টিনিউ, আমার কোনো কাজ নাই, প্লিজ চিকন। প্লিজ। সেই জায়গায় আমরা হাজার হাজার মানুষ দাঁড়ায় আছি, আমরা কোনো অ্যাম্বুলেন্স চলাচল করতে দিতেছি না, আমরা ফায়ার সার্ভিসে গাড়ি চালাচল যেতে পারতেছি না। আমার বিশ্বাস যে আমরা হয়তো এই উদ্ধার তৎপরতা আমরা আরো কিছু ইফিসিয়েন্টলি করতে পারতো, যে এখানে যেখানে সরাসরি আমি কালকে একটা ইয়া বলতেছিলাম যে আর্মি ঠিক কত মিনিটের মধ্যে ওখানে আসছে, যে আর্মি যে একদম অ্যাক্টিভ ডিউটি আর্মি যারা আসছে টোটাল 20 মিনিটের মধ্যে, মানে ওরা সংবাদ পাওয়ার 20 মিনিটের মধ্যে ওই জায়গায় গেছে এবং টোটাল মানে ফুল মোবিলাইজ হয়েছে কতগুলো। কিন্তু আসার পরে দেখে যে এখানে মানে গাড়ি ঢুকতে পারতেছে না, মানুষ হতেছে না। তো এই যে একটা বললাম যে এখন এখানে হলো কি মানুষ উদ্ধার করতে পারতো না, হয়তো দেখা যাচ্ছে মনে করতেছে যে হয়তো আরো সময় যদি আরো
ওইটা হতো যে অ্যাম্বুলেন্স ঠিক মতো যেতে পারতো, মানুষ হয়তো কিছু করতে পারতো, কিছু কিছু মানুষকে হয়তো রক্ষা করতে পারতো। এখন লাশের সংখ্যাটা তারপরে যেটা আসতেছি যে লাশের সংখ্যা নিয়ে, এটা আসলে আমি যদি মনে করি এটা আসলে বাংলাদেশে আমাদের যে গুজবের যে রাজনীতি এটাই চলতেছে। কারণ আমি মনে করি ঢাকার এই যে স্কুলটা, এটা তো আসলে কোনো একদম গ্রাম বাংলার যে আমি সেই কুড়িগ্রাম যারা নাগেশ্বরী উপজেলার কোনো চর অঞ্চলের যমুনা নদীর কোনো চর অঞ্চলের স্কুল সেটা না। ঢাকা শহরের মাইলস্টোন একটা খুব ভালো একটা স্কুল, যেখানের যে বাচ্চা কাচ্চারা পড়ে সবগুলাই এস্টাবলিশড ফ্যামিলির, মানে খুব ভালো, মানে আমি যদি বলি অ্যাটলিস্ট মিডল ইনকাম, আপার ক্লাস ইনকামে এদের বাচ্চাগুলো পড়ে। তো এই ধরনের একটা একটা মিডিল ইনকাম বা আপার মিডিল ইনকাম বা ইনকাম ফ্যামিলির একটা বাচ্চা মারা যাবে, সেই সংবাদটা প্রকাশিত হবে না, তাদের আত্মীয় জানবে না, ইয়া জানবে না। দিস ইজ ইম্পসিবল, দিস ইজ জাস্ট ডাজ নট মেক এনি সেন্স, দিস কমপ্লিটেড ননসেন্স। তো এখন কথা হচ্ছে যে এই ননসেন্স গুলা কে ছড়াচ্ছে? আমরা জানি আসলে কারা ছড়াচ্ছে। ঠিক আছে, এটা নতুন করে দেয়ার ইজ নাথিং নিউ। ঠিক আছে, এই যে গুজবের যে সদ্ব্যবহার এটা করতেছে জাস্ট আমরা পলাতক স্বৈরাচারের যারা সুযোগ খুঁজতেছে কোনোভাবেই, যে হাউ টু জাস্ট আমরা বলি যে আগেই ভালো ছিলাম এই কনসেপ্টটা নিয়ে আসার। ঠিক আছে, কোনো কিছু হলেই মানে এটা করে ওটাকে আমরা যদি একটু আচ্ছা, কালার আমরা করি, একটু আমরা শেষ করি। প্যাট্রোনাইজ হ্যাঁ, করি, মানুষকে গ্যাসলাইটিং করি, ওইটা যদি মানুষের মধ্যে এই পারসেপশনটা দেওয়া যায় আগেই ভালো ছিলাম, তাইলে তো এ ভাই হলোই ব্যাপার। মোস্তফা ভাই, আবার কিন্তু ঠিক সত্যি আছে, কথা বলতে তো হবে, আমি এইটা একটু। জাস্ট এইখান থেকে আমি ভাইয়াকে, হাতিব ভাইকে না এই না, নিয়ে আপনি কথা বলবো। দিচ্ছি হাসিবে শুনবো, কিন্তু এটা সত্যি কথা আমি বলতে, পাবলিকের কথা। আপনার কথা একসময় শুনি। আমরা দেখতাম যখন বিএনপি 16 বছরে বিএনপি আন্দোলন করতে পারতো না, এই ফখরুল ইসলাম সাহেব এরকম কাজ করতো। কোথাও একটা পটকা ফুলটে যায় বলতো, দাঁড়ায় যেত। কোথাও একটা কিছু হলে কোথাও একটা ষড়যন্ত্র, এখন হয়েছে যে আওয়ামী লীগ, আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগ যেটা বললো। সত্যি এখন হাসিব ভাইয়ের কথা শুনবো যে নেতা যে ছিল, নেতার কাছে চামচা, আমরা সেটা বুঝি। চামচার পিছে থাকে চামচিকা। চামচিকা কই থাকে? চামচিকা থাকে হচ্ছে উপজেলা আর জেলা লেভেলে। এই চামচিকারা এখন কাজ করতেছে, চামচারা কিন্তু পালাই গেছে ইন্ডিয়া। সো এরাই হচ্ছে এই গুজবটা ছড়াচ্ছে আসলে। হাসিব ভাই কিছু বলতে চাচ্ছিলেন যে কেন লাশের সংখ্যা? আমি শেষ করতে পারছি না, বাট মজা লাগছে, শোনা দরকার আসলে কথাটা। না না, আপনার লাশের সংখ্যা আসলে মোস্তফা কামাল ভাই, আমি আপনার সাথে একমত। আপনি এমন একটা জায়গায় ঘটনা ঘটছে, সেখানে সবাই জানার কথা কতগুলো লাশ মারা গেল, অভিভাবকরা এগিয়ে আসবে, কিন্তু গুজবটা ছড়াচ্ছে এই ধরনের। ধরেন, আমি আমি আই ডোন্ট মাইন্ড, ধরেন আওয়ামী লীগের লোকজন বা অন্য কারো এই গভর্নমেন্টকে হেয় করার জন্য এটা গুজবটা ছড়াচ্ছে, বুঝছেন? লাশের সংখ্যাটা আসলে এটা এটা অবশ্যই বেরোবে এবং অবশ্যই জানা যাবে এবং সবাই প্রকাশ করবে, এবং এটা না জানার কোনো কোনো কারণও নাই, বুঝছেন? তবে একটা জিনিস আমাদের, যে এই যে যে জনগণের সচেতনতা, এই যে যে আমরা যে একটা অ্যাক্সিডেন্ট হলো, উদ্ধার কর্মীকে না দিয়ে আমরা ছবি তুলছি, এই জিনিসটা কিন্তু সব সময়ের জন্য হচ্ছে। এই জিনিসটার জন্য যে কোনো গভর্নমেন্টই হোক, আসলে গভর্নমেন্ট গুলো তো নিজেদের মানুষের জন্য কাজ করে না, নিজেদের টাকা কামায় আর জি। নিজেদের আখের গোছানোর না জন্য না, করে কিন্তু এই এই গভর্নমেন্ট না, জিনিসটা। এই গভর্নমেন্টটা না, বর্তমানে কেমনে আখের গলা, এটা তো পরে এনসিপির কথা বললে অনেকে। আচ্ছা, সালাম ভাই একটা পয়েন্ট বলছিলেন। হাসিব ভাই আপনার পয়েন্টটা বুঝছি, আপনি যেটা বলতেছেন যে এটা ভাই, গুজব আমি ছড়ানো হচ্ছে। কুইকলি একটা পয়েন্ট করি যে মানুষজন এগিয়ে আসছে, এটাকে ঢালাও গালি দেওয়া উচিত হবে না, কারণ ইমার্জেন্সি রেসপন্ডেন্ট আসার আগে আসলে সাধারণ মানুষই হেল্প করে। সো ঢালাও গালি দেওয়া যাবে না, রাস্তা আটকায় মানুষজন মজা করছে, ছবি তুলছে, ফেসবুক লাইভ করছে, এটা অবশ্যই ভয়ঙ্কর একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে রয়ে গেছে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট, আমাদের আওয়ামী লীগ সরকারের সময় যেরকম আমাদের সন্দেহ ছিল, তারা নাটক করতো, জঙ্গি সাজে মানুষ মেরে ফেলতো, ওই জায়গাতে আমাদের এখনকার সরকার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই। উই স্টিল ক্যানট বিলিভ, ট্রাস্ট দেম, যে তারা আমাদেরকে সত্য বলছে। এটা আমি সরকারের ব্যর্থতা বলবো। আরেকটা, এইটার জন্য ডেথ কাউন্ট নিয়ে কনফিউশনটা আসছে। আর এইখানে আমি ছোট্ট একটু অ্যাড করি যে এখনকার সরকারের সমালোচনা কেন করা যাবে না। দেখেন, গোপালগঞ্জে যে ইনসিডেন্টটা হইলো সপ্তাহখানেক আগে, ওখানে কিন্তু গুলি করে মানুষ মারা গেছে। তো হাসিনা গুলি করে মানুষ মারছে, আমরা সেজন্যই আন্দোলন করছি। এখন ওখানে হামলা হয়েছে, বুঝলাম এরা সবাই ক্রিমিনাল টেরোরিস্ট, কিন্তু আমি তাকে তো গুলি করে মেরে ফেলবো না। এবং মেরে ফেলার পরে পোস্টমর্টম ছাড়া তাদেরকে সবাইকে কবর দেওয়া হয়েছে। এটা তো ভালো কোনো প্র্যাকটিস হলো না। আমি জানি না আমার পয়েন্টটা আমি বুঝাতে পারছি কিনা। পয়েন্টটা ইউ মেড এ আচ্ছা, পয়েন্ট, আমি আমার আপনাকে কাউন্টার আপনার করছি। পয়েন্টটা, সালাউদ্দিন ভাই, আমি আপনার পয়েন্টে একটা কথা বলি। আওয়ামী লীগের, ধরেন হাসিনের সময় যে অগস্ট আন্দোলন বা জুলাই আন্দোলন হলো, এটা কিন্তু নিরস্ত্র ছিল, একদম নিরস্ত্র। কিন্তু গোপালগঞ্জে তো আপনি দেখছেন পুরো বন্দুক নিয়ে আর্মির সাথে যুদ্ধ করছে, এটা সত্য। বম্বও পাইছে। হ্যাঁ, এটা তো সত্য, এটা ভিডিওতে আসছে, মানুষ লাইভ দিয়েছে। তবে হ্যাঁ, আমি ওইটা, হ্যাঁ, তাদেরকে এখন ধরেন সেলফ ডিফেন্স আর্মি হোক, পুলিশ হোক, এই দেশেও, উন্নত কানাডার মতো দেশেও যদি কোনো আর্ম লোক থাকে, তাকে মারাটা বাধ্যতামূলক এই কারণে সে আরো কাউকে মারতে পারে।
আর্মি বা পুলিশ ওই একজনকে মারে যে সে আরো 10 জনকে না মারতে পারে। কিন্তু এটা এটা যে কোনো মৃত্যুই খারাপ। আর্ম ছিল, তাকে যদি পায়ে গুলি করে মারতে পারতো, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যেটা বললেন যে আর্মি তাকে পোস্টমর্টেম না করে দিছে, এইটা আর্মি আমি সেটা বলি নাই, আমি সেটা বলি না নাই, না আমি না সেটা নিউজে যেটা না দেখছি সেটা আপনি বলছি যাই বলেন না যে কেন, ওদের কারো সাপোর্ট। পোস্টমর্টেম হয়নি, আমি ওকে, সেটা আমি বলছি। আপনাকে থ্যাংক ইউ, সাপোর্ট করি। আন্ডারস্ট্যান্ড। এই পোস্ট আমরা এখানে এই আমরা শর্ট গভর্নমেন্ট করবো যেহেতু ভাইয়া, এখানে একটু শর্ট করবো। হাসিফ ভাই, ইউ মেড দ্য পয়েন্ট। আই থিঙ্ক সালাউদ্দিন হোসেন মাশফি ভাই অনেকক্ষণ কথা বলে নাই। আমি যদি কথা বলি আমার জন্য ওয়েট করেন না প্লিজ, টেক ইউর লিড, আমাকে ইন্টারাপ্ট করেন প্লিজ। আই ওয়েলকাম ইউ এনি টাইম। যে এখানে আমি আর্মি, আমি আসলে সালাহ ভাইয়ের সাথে একমত যে আমরা আসলে উই আর কন্ডিশনড টু গভর্নমেন্ট টেলিং লাইস। আমরা এতই কন্ডিশন যে এখন আমরা কিছুই বিশ্বাস করতে পারি না। এবং অবশ্যই আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো ব্যর্থতার মধ্যে এটাও একটা ব্যর্থতা যে তাদের এ, তারা তো লিডার হিসেবে এসেছে, whether they are technocrat or not, they took that job as a leader, so they have to be a leader. আর লিডারদের ট্রান্সপারেন্সি এবং আপনার টু শো আপ টু লিড, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বিদেশ থেকে এত দূরে থেকে 6 ঘন্টার মধ্যে যে ডিটেলস পেয়ে গেছি, আমি আশা করছিলাম যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন উনি ভিজিবল হবেন। ইউ হ্যাভ টু বি ভিজিবল, গুড পয়েন্ট। অ্যাবসলিউটলি হ্যাভ টু বি ভিজিবল। স্বাস্থ্য এবং আপনারা কি শিক্ষা উপদেষ্টা শিক্ষাও বিজনেস এক্স্যাক্টলি, একটা আমি ওটাতে লাগাইছে, আসছিলাম যে বিজনেস হয়ে শিক্ষা গেছে। স্বাস্থ্য যেটাই হোক, আপনি এই যে মনে করেন এই যে জনাব ইশরাক, উনি মেয়রশিপ নিয়ে এত কিছু করছেন, উনি কি বাইপার্টিজান একটা কথা বলেছেন? তো আমাদের মানে আমরা এরকম হয়ে গেছি, বুঝেছেন, যে আমরা যারা টেকনোক্রেট আসছেন তারাও দেখতেছে হচ্ছে এই স্টাইলের যে পলিটিক্স চলতেছিল ওগুলাই আমরা আবার করব, এই গত 40-50 বছরের ঠিক আছে, আমরা পলিটিক্যাল মনে হয় স্টাইল। একটা সালাউদ্দিন আপনার ভাই, আমি একটু কারেক্ট করি যে আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু ইনুস গভর্নমেন্ট প্রথম দিকে এসে সবকিছু ট্রান্সপারেন্সি সুন্দর করতেছিল, তবে এইটা করলেও ভালো হতো। হ্যাঁ, আমরা বক্তব্য মানে এক্সপ্লানেশন দিলে আমরা তাদেরকে কেন মেরেছি, তবে তাদের পোস্টমর্টেম করা হবে এবং প্রপার ওয়েতে তাদেরকে দাফন করা হবে। এইটা আমি বলতে চাচ্ছিলাম সালাউদ্দিন, না, আপনাকে আমি আপনার আপনার সাথে সাপোর্ট দ্বিমত পোষণ করছি। তার সাথে ঠিক এই ট্র্যাজেডিটা ট্যাকেল করা নিয়ে কেন আপনাকে ফেসবুকে পোস্ট দিয়ে ভিকটিমদের জন্য টাকা চাইতে হবে ফার্স্ট, দ্বিতীয়ত রাত 3টার সময় আপনাকে কেন পরীক্ষা বন্ধ করতে হবে? হ্যাঁ, এগুলো ইনকম্পিটেন্সি, উই ডিডন্ট এক্সপেক্ট। অ্যাবসলিউটলি এগ্রি। এখানে একটা কারণ আছে ভাইয়া, এটার কারণটা হচ্ছে আসলে এখানে আমরা এখন সেগুয়ে করে আমরা সেকেন্ড ফেজে যাব এই গল্প থেকে, যে সরকারের আসলে ভরসার খুব অভাব, সরকারের ভরসার অভাব। এই কারণেই সরকার পরের দিনে ওই মুহূর্তে 4 জনকে ডাকছে। কাদেরকে ডাকছে? বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী ঐক্যজোট বলেছে যে ভাই তোমরা যাই করো, এখন এক হও কিন্তু, নাইলে কিন্তু বিপদ আছে। কারণ পিরানহা গুলো কিন্তু রেডি হয়ে আছে। পিরানহা চিনেন আপনারা? পিরানহা হচ্ছে চামচিকা গুলো, চিনি। যারা লেভেলে আওয়ামী যারা, তারা সবাই এখন দাঁতটা বন্ধ করে সুন্দর সুন্দর মায়া কান্না কাটছে। যেই মুহূর্তে সুযোগ পাবে তারা কিন্তু এরকম করে দাঁতগুলা খুলে একদম কান্নানো শুরু করবে। ইট আউট। আমি আমি আজহার ভাই, আমি মনে করি যেই মুহূর্তে আপনি প্রহসনের দ্বারস্থ হবেন সেই মুহূর্তে আপনি হেরে গেলেন। আপনি আলোর পথে থাকেন, আপনি আলোর পথে থাকেন, পিরান্না হা করে থাকুক, কি সমস্যা? সমস্যাটা কোথায়? আপনার একটা গল্প যেটা যেটা হলো নাকি তার ভরসার অভাব ক্লিয়ার, আছে, ভরসার অভাব আছে, তার তো ভোটের না। যেটা ক্লিয়ার, আমার ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু গভর্নমেন্ট দেওয়া হয়েছে, তাদের সবকিছু করার ক্ষমতা ছিল। সেখান থেকে তারা কোলাবোরেটিভ, এখন তো ওপেনলি সবাই টকশোতে শুনলেই বলে যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্টের পিছনে অলরেডি গভর্নমেন্ট আছে, ওরা যেটা বলে এর জন্যই আমরা দেখি সকালের ডিসিশন রাত্রে চেঞ্জ হয়ে, যে সালাভাই বললো রাত 3টার সময় গিয়ে পরীক্ষা। মানে হোয়াট কাইন্ড অফ ইনকম্পিটেন্ট ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে উত্তরায় কেউ আপনার ইয়ে করতে পারবে না, পরীক্ষাতে দিতে পারবে না, পরীক্ষায় যেতে পারবে নাকি? মানে এটা তো একটা সিম্পল জিনিস। এখানে আমরা একটু যে ব্যাপারটা, আমার দেশ বলা হচ্ছে আমি দেশে থাকবো না, কিন্তু আমি কিছু ছবি দেখাতে চাই আসলে, যে আমার দেশ এত সহজে এই বাংলাদেশ কেউ ছাড়তে চায় না। আপনি যদি মানে আমাদের যদি উপায় থাকতো আসলে, আমরা চাই এই বাংলাদেশে ফেরত যেতে। এই বাংলাদেশ, এই যে আপনি জাস্ট লুক এট দিস পিকচার, এটা হচ্ছে বাংলাদেশের কিছু, লাইক হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ, দিস ইজ বাংলাদেশ। এগুলো আমি আমি আর আপনি ছাড়া মনে হয় না কেউ চিন্তা করে আজার ভাই। আর না, সবাই না, দেখে যে হাউ বিউটিফুল মাই পকেট ইজ, হাউ মাচ মানি ইজ ইন মাই পকেট, এবং ওই ইটস অ্যান গল্পে আমরা এভার যাবো এন্ডিং। এখন। আমরা ওই গল্পে যাব, কয়েকটা ছবি দেখাচ্ছি যে এই আন্দোলন চলবে, এইভাবে চলবে। আমি যদি আর জন্মে, আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, হ্যাঁ আমি আবার বাংলাদেশে যেতে চাই, কিন্তু আমার বাংলাদেশটাকে আমরা একটু ভালো করতে চাই, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। এই যে রিক্সা, উই আর মিসিং দ্যাট। আমরা অনেক দুঃখ নিয়ে আসলে বিদেশে থাকি, তাই না? আপনি এই বাংলাদেশকে চেঞ্জ করবেন বলতেছেন, তালিবান হয়ে যাবে। ইটস নট পসিবল ব্রাদার, ইটস নট পসিবল।
71 সালে পসিবল হয় নাই। হ্যাঁ থাকবে, টুঙ্গি বিশ্ব ইজতেমা থাকবে, সবকিছুই থাকবে, হ্যাঁ আমি কোরআন পড়বো। আপনি এই বাংলাদেশকে চেঞ্জ করবে, এই বলি খেলা হবে, আপনি তো থামাতে পারবেন না। হ্যাঁ, এবং প্রেগনেন্ট মাদেরকে এইভাবে মহিলারা যাবে, আপনি বুঝতেছেন এটাই না যে এই এটা বাংলাদেশে এটাই বলেন। তো ডিভাইড এন্ড কনকোয়ার আজার ভাই, এটাই তো ওদের প্লেবুক, ডিভাইড এন্ড কনকোয়ার। পারবে না, পারবে না, কখনোই পারবে না। জনগণ আমাদের দেশে তো নেগেটিভ পলিটিক্স, এখন ধরেন এই যে তালেবান হবে এই জিনিসটা, আমারও কিছু এবার আসি, বন্ধু হ্যাঁ আছে। এবার আমরা আসি ভাইয়া, যে এই হ্যাঁ। সেই কুমির গুলো বসে আছে খাওয়ার জন্য এটা বাংলাদেশে। গড়িয়াল, এটা কুমির না বাই দ্য ওয়ে। গড়িয়াল, গড়িয়াল, হ্যাঁ গড়িয়াল কুমির যত বলেন আমরা কিন্তু পিরামিড। সবকিছুরে কুমির বলি। গড়িয়াল বুঝে নে, বুঝাই দিই আসল কথা, মানে মায়া কান্না যেটা। তো এখন আসেন আপনারা আসল কথা, যে প্রতিটা বিপ্লব একটা শূন্যতা তৈরি করে, ডেফিনেটলি এই বিপ্লব সেই শূন্যতা তৈরি করেছে। আমরা সবাই একমত যে এই সরকারের মেরুদণ্ডটা ইন্টারন্যাশনাল লেভেলে তার অনেক কানেকশন অফকোর্স আমরা এক্সপেক্ট, কিন্তু সরকার দেশে ফুটিংটা পাচ্ছে না, এই জন্য হয়তো তারা সেফ এক্সিট নেওয়ার চিন্তা ভাবনা করছে, নাম্বার ওয়ান। এই কথাটা আপনারা বলেন, আপনার মতামত কি, সেফ এক্সিটটা কি হবে? পরবর্তী আমরা যাব যে নতুন স্বৈরাচার, পুরনো স্বৈরাচারকে কেন ফেরানো যাবে না সেটা তো পরের প্রশ্ন। আমাদের প্রশ্ন খুব সিম্পল, ন্যায় বিচার করতে হবে নাম্বার ওয়ান, আমাদের স্থানীয় পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের 6টা পয়েন্ট আছে, বা আমি যাই না, একটা দুটো পয়েন্টে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে এই সরকার এই মুহূর্তে আসলে কি ভাবছে, এবং এই মিত্রতা এবং এই শত্রুতা, এই 4টা দলের মধ্যে এখানে কোনো লিবারেলিজমের কোনো ব্যাপারই নাই। 4টার বাইরে কেন আওয়ামী লীগ নাই, আপনি ডিপ ড্রেইনের মধ্যে ফেলাই দেন, বিকজ ইউ ওয়ার বিফোর, আপনাকে আন্ডারগ্রাউন্ডে, আপনি আন্ডারগ্রাউন্ড ইজ রিয়েলি ওয়ার্কিং, তাই না? সো আন্ডারগ্রাউন্ডের ইফেক্ট, মিত্রতা শত্রুতা। প্রশ্ন হচ্ছে যে কে মিত্র কে শত্রু এই সরকারের, প্রশ্নটা কিভাবে আসলে বলবো, এই সরকারের বেস কি, আসলে এই সরকারের ভবিষ্যৎ কি? আচ্ছা, আমি একটু শুরু করি তাহলে। আসলে আপনি যেটা বললেন যে এই অনেকে হয়তো নেগেটিভ পয়েন্ট দেখছে যে এই গভর্নমেন্ট একটা ক্রাইসিসে পড়ছে, 4টা দলকে নিয়ে আসছে। আপনি এটা কিন্তু এই এই এটা কিন্তু নর্মাল। আপনি এই দেশে দেখেন, কানাডাতে দেখেন, যখনই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে তখন কিন্তু সব পার্টি একসঙ্গে কথা বলছে, এবং কার্নি সবাইকে নিয়ে আসছে, ডাকফোর্ড বিভিন্ন ভিন্ন দলের দলের মানে হয়ে জিতছে, সে কার্নির সাথে কথা বলছে। ক্রাইসিস যখন হবে তখন আপনি সবাইকে ডাকবেন। আমি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বলি, আমরা যখন ইন্ডাস্ট্রিতে ক্রাইসিসে পড়ি তখন কিন্তু আমরা সব ডিপার্টমেন্ট না, ম্যানেজারকে তারা বলছে ডাকি। সবাইকে ডাকে নাই, সরি। না না, সবাইকে মানে কি, আপনি কি পয়েন্ট আপনি কি তাদেরকে বলবেন, তাদেরকে ডাকবেন। এখন কি পয়েন্ট তো ধরেন আওয়ামী লীগ তো বাদ, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারে, সহযোগিতা পেতে পারে। সবাই সাপোর্ট চায়, গভর্নমেন্টও সাপোর্ট চায়, আমরাও সাপোর্ট চাই। যেমন মাইলস্টোন স্ট্র্যাটেজিতে আমাদের সাপোর্ট দরকার, সবাই সাপোর্ট করছে, এটা দরকার। এই ধরনের একটা স্বাভাবিক নর্মাল সিচুয়েশন। এখন এইটাকে কেন্দ্র করে অন্যরা হয়তো পলিটিক্স খেলছে যে না, ওদেরকে ডাকলো, অন্যদেরকে ডাকলো না কেন। আরে অন্যদেরকে তো তুমি তো কি কি প্লেয়ারদেরকে ডাকবে, আপনি ছোট ছোট প্লেয়ারদেরকে ডাকবে না। এইটা আমি বলতে চাচ্ছিলাম, যে তাদেরকে নিয়ে কাজ করে গভর্নমেন্ট ওকে, আগায় যেতে থ্যাংক ইউ, পারবে, ঠিক কাজ করতে পারবে, থ্যাংক ইউ। তাদেরকে ডাকছে। ওকে, ওকে, থ্যাংক ইউ, আপনার পয়েন্ট ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সবাই আপনারা বলেন, আমি কিছু কাউন্টার পয়েন্টে দিচ্ছি। দর্শক, আপনার যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি পুট ইট, আমরা চেষ্টা করবো। আপনি যদি বলেন যে শেখ হাসিনাকে কেন কালকে আনতে দেওয়া হবে না, আনবেন। কারণ আওয়ামী চেতনাটা হচ্ছে, যেটা ছিল সন্ত্রাসবাদী আওয়ামী লীগের চেতনাটা ছিল হচ্ছে যে আপনি যা বলবেন সেটাই বলবো। এখন তারা বলতেছে দেশে আসতে দেওয়া হবে না, না আমি তো দেশে আসতে চাই। আপনি বলছেন তুমি লাশের সংখ্যা কমানো হয়েছে, বলে না তোমরাও লাশকে মারছো, আপনি যা বলবেন সে ওইটাকে আবার আপনাকে ফেরত দিবে। তো আমরা বলছি আসেন আপনার কোশ্চেন দেন, অসুবিধা নেই, যারা আমি সাপোর্টার। আপনি বলছেন সরকারের সমর্থনের কথা, ব্যাক টু দ্য পয়েন্ট। সবাই বলেন, পয়েন্ট হচ্ছে যে আপনার পিছনে আর্মি আছে, আপনার আবার কিসের সমর্থন? সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড, আর্মির সমর্থন কিন্তু সবকিছু না। ইয়েস অর নো? দ্যাটস রাইট। আর্মির সমর্থন কিন্তু পায়নি মনে হয়, আমার মনে হয় না ইউনিট সরকার পেয়েছে। আর একটা ব্যাপার বলা উচিত যে উনারা, ডক্টর ইউনূস কিন্তু এগুলো সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে ওয়াকিবহাল। উনি অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করেছেন, উনি একজন বিজ্ঞ মানুষ, নোবেল লরিয়েট। উনার বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, সোশ্যাল অ্যাটমসফিয়ার এগুলো সম্বন্ধে খুব ভালো জানা থাকার কথা। উনার বোঝা উচিত ছিল, উনি যদি যখন স্টুডেন্টরা বললো যে আমরা আপনাকে চাচ্ছি প্রধান উপদেষ্টা হিসেবে, ওনার তখন এগুলো হিসাব করা দরকার ছিল যে আমার কি কি ব্যর্থ, যে আমার পদক্ষেপগুলো নিতে হবে, যেটা করলে আমি অ্যাটলিস্ট কিছু দিয়ে যেতে পারবো। উনার কেন সেফ এক্সিট নিয়ে চিন্তা করতে হচ্ছে? ওয়াই ডিড হি হ্যাভ টু কাম টু দিস? উনার এখন সবার সঙ্গে কোলাবোরেট করার লাগছে। উনি
আমরা যদি ডিপ ইন আওয়ার হার্ট চিন্তা করি, এই আপনি যেটা বললেন যে 16 বছর ধরে আওয়ামী দুঃশাসন চলেছে, এর আগেও দুঃশাসন ছিল, এমন না যে দুঃশাসন ছিল না। তো কম বেশি সবার পলিটিক্যাল এনভায়রনমেন্টটাই বাংলাদেশে এরকম। তো তাহলে আপনার তো ওইভাবে চিন্তা করতে হবে যে আমার কি করা যায় যেন দেশের মানুষ আগে, নট পার্টি পলিটিক্স, কি করা উচিত আমার ওই স্টেপ গুলো ওইভাবে নিতে হবে। আমি যদি উপদেশটা রাখি আমার ওইভাবে রাখতে হবে। কিন্তু প্রথম থেকেই দেখা যাচ্ছে উনি খালি আমার যেটা মনে হয়েছে, মাই ওপিনিয়ন, ইটস অলওয়েজ সামবডিজ সেকেন্ড ওপিনিয়ন, হি ইজ জাস্ট রিলেইং দ্য ইনফরমেশন। খুব কম কিছু সিচুয়েশনে আমার মনে হয়েছে যে না, এটা একটা ডিরেক্টিভ লিডারশিপ। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাকচুয়ালি। আমি টোটাল সাপোর্টার, বাট আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দি ইন্টারিম গভর্নমেন্ট। ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করি যে এই গত বছর ইন্টারিম গভর্নমেন্ট আসার পর কিন্তু দেশে একটা ভয়াবহ বন্যা হলো। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মানুষজন জি টিএসসি তে বিশাল লম্বা লাইন দিয়ে সবকিছু নিয়ে আসছে, কাঁথা বালিশ জি খাবার দাবার যা পারছে নিয়ে জি, আসছে। পাবলিক ওই সেন্টিমেন্টের ভিতরে ছিল। উই আর লুজিং ইট, আই থিঙ্ক আমরা ওটা অলরেডি অ্যাবসলিউটলি। হারায় ফেলছি, খুব খুব আমরা দুর্ভাগ্যজনক আমরা 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 হারায় আপনার ফেলছি। একটা জিনিস যেটা যে আমরা যেটা বললাম, যেটা আমাদের জাতিগত কিছু সমস্যা আছে না, যে মোস্তফা কামাল ভাই বললো, এই জাতিগত সমস্যার মধ্যে আমাদের জাতিগত কিছু গুণও আছে। আমরা খুব সহজে মানুষজনকে বিশ্বাস করি, আমরা খুবই অতিথিপরায়ণ। এই যে বন্যার সময় যে কাজগুলো হয়েছিল অভাবনীয়, এগুলো আমরা ভিডিওতে দেখেছি। আমি কানাডায় নিজে, আমরা রেজানের মতো ছোট্ট জায়গায় $16,000 আমরা ফান্ড করেছি বাংলাদেশে এই বন্যার্তদের জন্য। আম, এবং কিন্তু আমরা এগুলো রাখতে পারি না, আমরা এগুলোর মান মর্যাদা বুঝি না, আমরা এগুলো রাখতে পারি না। আমরা আমরা খুবই স্বার্থপর, আমার আসলে বলতেও খারাপ লাগে, আমরা আসলে খুবই স্বার্থপর। আসলে আমি তবে মনে শুনেন করি যে এখানে প্রচুর ইনকম্পিটেন্সি, মানে অদক্ষতা, এবং আমি দুঃখিত কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও আসলে ঠিক উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওনার, হ্যাঁ উনি চমৎকার লিডার, উনি খুব চমৎকার কথা বলেন, কিন্তু ওনার পলিটিক্যাল আর্গুমেন্ট আসলে, মানে এক্সপিরিয়েন্স বলেন আর আর্গুমেন্ট বলেন জি বা দৃঢ়তা বলেন, ওইখানে ল্যাগিংস আছে। অনেক ওনারা প্রথম ধন্যবাদ সালাউদ্দিন, আমি আপনি ল্যাগিংস এর থেকে আমি বলবো যে ওনার ওনার যে উনি প্রথমে যেটা ভুল করছেন, ওই মুশফিক ভাই যেটা বললেন যে উনি একটা বিজনেসম্যান, উনি জানেন যে একজন সিইও কিভাবে একটা একটা কোম্পানি চালায়। ওনার রাতারাতি কিছু লোকজনকে একদম ছাঁটাই করে দেওয়া উচিত ছিল, সেটা ওনার বড় ভুল। ওইটা করেন এটা নাই হচ্ছে বলে প্রবলেম, এখন সিইও ওরা কোম্পানি তাদেরকে চালানো আর দেশ এখন চালানো খুবই কামড়ায় ডিফারেন্ট। ধরছে, এখন ওইটা করতে পারবে না আর কি, বুঝছেন? এই জিনিসটাতে ওনার ভুল হয়ে গেছে এবং তারাই তাকে সবসময়ের জন্য এই যে পিছন দিক থেকে টানছে আর কি। কিন্তু সালাউদ্দিন কি বললো ওনার এখন দুটো কাজ আমি করতে হবে, বলতে একটা চাচ্ছি আসলে বলিস। মানে ওনার কাছ থেকে, উনি পলিটিক্যালি খুবই এক্সপার্ট একজন পলিটিশিয়ান হবে এটা এক্সপেক্টেডও ছিল না, কিন্তু ব্যাপারটা হলো যে ওই সময়ে বাংলাদেশে উনার চেয়ে রেসপেক্টেবল বা অ্যাকসেপ্টেবল পারসন আচ্ছা এখনো বুঝছি। নাই, ওই সময়ও ছিল না। উনি একমাত্র ঐক্যের প্রতীক ছিল। আমি আর্মির সাপোর্টের ওইদিকে যাচ্ছি না, দেশের মানুষ মানছে যে উনি সবচেয়ে সুইটেবল পারসন। মোস্তফা কিন্তু কামালের কথা রাইট, শুনে, মোস্তফা কামাল কিন্তু একটা স্পেশাল একটা কর্নার থেকে আসতেছে, তার চিন্তা এবং চেতনা থেকে। শুনি একটু ইম্পর্টেন্ট। আপনার এটা খুলে রাখেন, এটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি বলি, আমার মনে হয় ডক্টর ইউনূসের যে এ, অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছে, এদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, আমি মনে করি উনি আসলে আমি এই কথাটা অনেকেই বলি, বিশেষ করে আমি যেহেতু অনেক লিডারশিপ করি, লিডারের মধ্যে ওনার টিমের মধ্যে আসলে অনেক ম্যানেজার আছে, লিডার নাই। ঠিক আছে। আর একটা গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টকে যদি আপনি চালাতে চান একটা দেশে, বিশেষ করে বাংলাদেশের মতো 18 কোটি মানুষের দেশে, আপনাকে, আপনি একটা ম্যানেজার দিয়ে চালাইতে পারবেন না। ঠিক আছে। এবং এক জায়গায় এই ঘটনাটাই ঘটছে আসলে, ওই যে আপনি যেটা বললেন রাত 3টার সময় কেন পরীক্ষা স্থগিত করতে হলো। সমস্যাটা হচ্ছে একটা মন্ত্রণালয় চালাচ্ছে, মন্ত্রীও একজন ম্যানেজার, সচিবও একজন ম্যানেজার। আমরা জানি সচিব সবসময় আসলে ম্যানেজার। ঠিক আছে। সচিব, আমাদের আমলাতন্ত্র হচ্ছে সবাই একটা ম্যানেজার বাই ডিফল্ট আমরা তৈরি করি। তারা আসলে দে আর রেডি টু ফলো দ্য ইনস্ট্রাকশন আর প্লে বাই দ্য বুক। আর একটা মন্ত্রণালয়ের প্রধান যেটা হয় সাধারণত, আমরা যেটা মন্ত্রী, মন্ত্রী ইজ, আমরা বলি ইলেক্টেড বাই দ্য পিপল, দে আর লিডার। এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার এবং ম্যানেজার, আমি সবসময় এটা বলি, ম্যানেজার হচ্ছে অলওয়েজ প্লে বাই দ্য বুক। ম্যানেজার কখনো বইয়ের বাইরে, রুল বুকের বাইরে যেটা নাই সেটা ম্যানেজার কখনো চাবে না, কখনো ইমপ্লিমেন্ট করবে না। এখন ম্যানেজার সচিব যেটা ছিল, যে এখানে একটা পরীক্ষা আছে, গোটা দেশের এতগুলো সেন্টারে হাজার হাজার, বাংলাদেশের যেহেতু সেন্ট্রালাইজড পরীক্ষা হয়, পুরো বাংলাদেশের পরীক্ষা, হাজার হাজার স্টুডেন্ট বা লক্ষ লক্ষ স্টুডেন্ট একদিনে পরীক্ষা দিবে। এবং এতগুলা, এই পরীক্ষাগুলো যেহেতু বিভিন্ন পরীক্ষা, বাংলাদেশে তো আসলে আপনারা জানেন যে আমরা কিভাবে আচ্ছা মেট্রিক না, পরীক্ষা
তো বুঝতে এটা পারছি একটু পয়েন্ট, হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ড পরীক্ষা না, কিন্তু আপনি দেখেন পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা জানেন মেট্রিক ইন্টার পরীক্ষায় পুলিশে পরীক্ষা পাহারা তো দেয়। হোয়াট ইউ আর সেইং দ্য ম্যানেজার, শিক্ষা সচিব ভাবছে আমার কি, আমার হ্যাঁ, যতক্ষণ না ধরবে আমার কি, ততক্ষণ হ্যাঁ, না এখন বলবে আমি করবো প্রবলেমটা না। হচ্ছে এখানে যে যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, উনি যে ওনার প্রবলেমটা হলো হি হ্যাজ ল্যাক অফ লিডারশিপ, হি অ্যাক্টেড লাইক আপনি না না ভাই, এটা কি বলেন, ল্যাক অফ লিডারশিপ কোথায়? আপনি যখন খবরটা শুনছেন আপনার মন ভেঙে গেছে। এই যে আমাকে আমি মাসুদ বলি বলছে কি, ভাই এটা আজাদ ক্যান্সেল করেন, আজাদ ভাই, আমি এখানে একটা কথা বলি, আমি প্রথম আপনার আমি বোঝে না যে কালকে কিভাবে আমি পরীক্ষা দেবে বাচ্চারা। না না আমি একটা বলি, আমরা যে হয়তো পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা শুনলাম যে সিআর আবরার প্রথম দিকে চাইছিল, উনি প্রথম থেকেই চাচ্ছিলেন পরীক্ষা পিছাইতে, সচিব রাজি হয় নাই। এখন এই জায়গায় একটা এখন এই কথাটাই আমি বলতেছি। এখন আমি আমার একটা উদাহরণ দেই। আমি যখন এই সাতকাছাড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হলাম, পরপর আমি যখন দায়িত্ব নিলাম, প্রথম সপ্তাহে আমি যখন আমি মিটিং করলাম আমার ম্যানেজারের সঙ্গে, আমার যে আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে ম্যানেজার, সে আমাকে বলতেছিল এই কথা এই কথা এই কথা। আমি যা কি করলাম, আসলে প্রথমেই করলাম কি, আমি একটা জিনিস বললাম যে আমাদের যে বিভিন্ন একাডেমিক কাউন্সিলের ফান্ডিং আছে নেক্সট একাডেমিক ইয়ারের, সবগুলো ফান্ডিং বন্ধ। তারা নতুন একাডেমিক কাউন্সিলের নির্বাচন হয়ে নতুন ইলেক্টেড কমিটি না আসা পর্যন্ত কোনো প্রকার চেক কারো রিলিজ হবে না। সে আমাকে বলতেছে কি বলতেছে, না না এটা তো আগের কোনো প্রেসিডেন্ট করে নাই, এই করে নাই ওই করে নাই। আমি তারে বলছি এটা আমি করতে, আমি বলছি ইউ আর এমপ্লয়ি, আই এম দ্য এমপ্লয়ার, Right. তো you are আমি here to follow my rules. I am fine. elected by the student, so don't try to teach me. What I am saying, you need to follow, otherwise I will fire you. Okay. এখন So এক্স্যাক্টলি এই কথাটা আমি বলি, এই কথাটা যদি সিআর আবরার কেন সচিবকে বলতে পারলো না, আই এম দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য এডুকেশন কারণ মিনিস্ট্রি, সে বেশি ভদ্রলোক, সে বেশি ইউ নাইস, নিড টু হি ইজ ফলো প্লেইং হোয়াট আই নাইস। এম সেইং। No, he's playing nice. You don't have to play nice when you are on the chair. এইটাই তো বলতেছি, আমি বলি আপনি কখন নাইস প্লে এইখানে করবেন? একটা যখন আপনার পার্থক্য। সলিউশন থাকবে না। না আমি বলি এইখানে একটা পার্থক্য আছে ভাই, আমি বলি যে এইখানে হচ্ছে লিডার হচ্ছে রিস্ক টেকার, লিডার উইল টেক, আমরা বলছি লিডার উইল অ্যাক্ট বেসড অন দ্য সিচুয়েশন, ইট ডাজন্ট ম্যাটার ইট ইজ অন দ্য কনস্টিটিউশন আর ইট ইজ অন দ্য বুকস, আর এটা আগে হয় নাই আমি এটা করবো না, এটা লিডার এটা না, দিস ইজ দ্য জব অফ এ লিডার, লিডার উইল টেক্স ওকে, কজ দে আর ইলেক্টেড, দে আর অ্যাকাউন্টেবল Okay. টু দ্য So পিপল, আমি যেটা পিপল পাইলাম ইলেক্টেড মি, ভাই, আই ক্যান ডু হোয়াট ইজ সিচুয়েশন ডিমান্ড। অডিয়েন্স যেটা বলছে সালাদিন বা আপনার যেটা বলে যে উনি আসলে হি ডিড নট গো বাই হিজ হার্ট, উনি হৃদয়ের কথা শুনে নেয়, ওনার হার্ট ঠিকই টাচ করেছে, বাট দ্যাট ডিড নট অ্যালাউ হিম যে হোয়াট এভার ইট ইজ, আমি মরলে মরে যাবো, আমার তো বয়স হয়েছে, আই উইল ডু দ্য রাইট থিং, এটা ওনার মধ্যে আসে Exactly. নাই। না এখানে আবার বললাম তো, আপনি সচিব, আপনি একটা মন্ত্রণালয়ের হেড, ওকে, আপনার সচিবের আমরা উপর এই কন্ট্রোল পয়েন্টে থাকবে যাই, না কেন? নেক্সট পয়েন্টে যাই। সো আমরা নেক্সট পয়েন্টে থেকে আচ্ছা, কিন্তু আমি আজহার ভাই, আমি আপনাকে একটু সম্পূর্ণ অ্যাড করি। আমাদের দেশের এই যে লিডারশিপটা, এটা কিন্তু আসলে ডিপেন্ড করে সচিবদেরকে তারা সবসময় তো আস করে চলে। দ্যাট হ্যাজ টু বি স্টপড। সচিবদেরকে তারা বলবে যে ইউ ডু ইট, ভাই ইউর আমি কি জব এখানে ইজ একটু টু অ্যাড ডু ইট করতে হোয়াট পারি? এভার আই এম সেইং। জি জি। এই আমি একটু কাজটা অ্যাড করি, কারণ একটু নাই, কোনো রিয়েলিটিটা লিডারের বোঝার এই চেষ্টা কাজটা করেন নাই। ভাই। এই অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ যাই বলেন না কেন, তারা জানে ইন্টারিম গভর্নমেন্ট আছে আর অল্প কিছুদিন। সো এরা আসলে এই কেয়ারটেকার এদের কথা কেন শুনবে? তারা তো বিএনপিতে ধরে নিছে, বিএনপি আসবে, বিএনপিতে লাইন ধরার তালে আছে। সো তারা তো আসলে যদি শুনতে হয় শুনবে ওই যে পটেনশিয়াল বিএনপি লিডার যারা আসতেছে ওদের কথা। সো তারা তো সেটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, সো তারা তো কাছাড়া থাকবে। এটাই এটা আমরা তো দেখতে পাচ্ছি সমস্যা আর কি, পুলিশের এই মধ্যে, একটা অ্যাডমিনের টেন্ডেন্সি। ভিতরেও এবং আমরা এটা দেখতে পাচ্ছি। এবং ঠিক দিস আছে ইজ সবাই আন্ডারস্ট্যান্ডেবল। বিএনপি আসলেও তাদেরকে সুযোগ দিবে, আবার চাঁদাবাজি চুরি চামারি না না ঠিক আছে, অলরেডি শুরু হয়ে পয়েন্টটা গেছে। শুরু করবে। পয়েন্টটা ঠিক, মোস্তফা কিছু বলছিল, মোস্তফা তো কেমন আমি কি বলছে আপনি? বলতেছিলাম শিক্ষা সচিব তো আহ, মানে চুক্তিভিত্তিক নিয়োগ, তার তার উপরে তো আরো কন্ট্রোল থাকার উচিত এই সরকারের, যে আমরা তোমাকে হুম। নিয়োগ দিছি আমার কাজটা করার জন্য, তুমি আচ্ছা, আমার কথা শুনবা না, দিস ইজ এইবার নট। আসি, এবার আসল পয়েন্টে আসি, যে পয়েন্টটা আপনারা আসলে সবাই স্বীকার করছেন, এই সরকারকে আপনারা যখন বসাইছিলেন, ইউনূস সাহেবকে রিকোয়েস্ট করে বসাইছেন এবং সবাই 12 জনকে বসাইছেন, কেউ কেউ খুব ইচ্ছা করে আসছে, কেউ কেউ ইচ্ছার বাইরেও আসছে। আপনারা তখন বলছিলেন ভাই আপনারা কিন্তু এই এই কাজ করতে হবে, সংস্কার করতে হবে, ইলেকশন দিতে হবে। হুম। এর মধ্যে যে বন্যা হবে, এর মধ্যে যে মাইলস্টোন হবে, এটা তো কোনো লেখা ছিল না বুকে। সো আপনি মাইলস্টোন এবং বন্যা দিয়ে তাকে বিচার করবেন না প্লিজ, কারণ এই সরকারের সেই এখতিয়ারই নাই আসলে। ওই ওই আপনি যে আয়রন ম্যান আয়রন স্টিল চাচ্ছেন, ওই আয়রন স্টিল তো তার থাকার কথা না। কিন্তু এই তাকে এই সরকার তো আনকনস্টিটিউশনাল অনেক কিছু করেছে যেগুলো ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় নেই, না কি এরকম করেছে অনেক স্টেপ করে না, নিয়েছে। কনস্টিটিউশন তো এখন আসলে, এখন তো যুগ চেঞ্জ হয়েছে। 1980 সাল হলে তো এখন আসলে জরুরি শাসন চলতো, সংবিধান সবাই বলতো যে এখন না, সংবিধান স্থগিত থাকতো। যেহেতু ইন্টারন্যাশনাল সমস্যার কারণে এগুলো, আমি আমার ইয়ে থেকে বলছি, নো কোট, নো অফ দ্য রেকর্ড। আমার আমার ক্রিটিসিজম হলো ডক্টর ইউনূসের কিন্তু পলিটিক্যাল প্রশ্ন যাই, আপনার প্রশ্ন যাই, ইয়ে ছিল।
না, প্রশ্নটা আপনি বলেন আপনার উত্তরটা। প্রশ্নটা ছিল যে তাহলে এই সরকারের মেইন কাজে যাই, সংস্কার এবং ইলেকশনের কারণে সরকার কি কাজ করছে, এটাই তার আসলে করার কথা। বাকি যা আসছে এগুলো হচ্ছে চলার পথে বাতাস উঠছে, হওয়ার পথে ঘূর্ণিঝড় হুম। উঠছে। মাস্টার কি বলতেছিলাম? এটা উনি যেটা বললাম যে একটা জব একসেপ্ট করার আগে দিস ম্যাগনিটিউড এগুলো আসলে চিন্তা ভাবনার কথা, যে আমাকে সবাই অফার করেছে, জোর করে বসাচ্ছে। আমার তো বুঝতে হবে যে হোয়াট এম আই গেটিং ইনটু। আমার তো ইমেজও খারাপ হতে পারে। আমার এতদিনের যে এত ভালো একটা ইমেজ, যে সবাই কমনলি বলে ফেললো যে হ্যাঁ ডক্টর ইউনূস, কোনো সমস্যা নেই, ডক্টর ইউনূস, দ্যাটস ইট, দেয়ার ইজ নো সেকেন্ড পারসন। এখন পর্যন্ত 1 বছর পরেও আমরা কেউ বলতেছি না কিন্তু ডক্টর ইউনূসের জায়গায় অমুক হলে ভালো হতো, রাইট? আমি যখন ডক্টর ইউনূস, আমি যখন এটা একসেপ্ট করব, উনারও কিন্তু পলিটিক্যাল একটা ইচ্ছা ছিল। আপনার মনে আছে কিনা জানি না, উনি একটা পলিটিক্যাল পার্টি কিন্তু রেজিস্টার করতে চেয়েছিলেন। তো আমার কথা হলো, উনি যদি এটা, ওনার তো এটা বোঝা উচিত যে আমি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে কি করতে পারবো কি করতে পারবো না। আমি যদি আসলেই দেশের জন্য কিছু করতে চাই, আচ্ছা, মাসফিক আমি তো যেটা বলছে, ডিক্লাইন করে দিতাম। আমি হ্যাঁ, ডাইরেক্ট ডিক্লাইন করে দিয়ে বলতাম যে না, আমি পলিটিক্যাল পার্টি দিব, ইলেকশন ইয়েস ডাকেন ইয়েস, আর্মির আন্ডারে, কোনো সমস্যা নেই। মাসফিক বলছে যে হয় যদি বদনাম হোক আরো। ভাই ডক্টর হুম। ইউনূস ভাই যখন আসলেন, সংস্কার সংস্কার অবশ্যই চাই। সিস্টেম, বাংলাদেশের সিস্টেম ঘুণে ধরা খুবই ফালতু সিস্টেম, কিন্তু এখন পর্যন্ত ইভেন ছোটখাটো জিনিসপত্র যে ম্যানেজমেন্ট দেখছি এবং মোস্তফা কামাল ভাইয়ের ভাষায় লিডারশিপ দেখছি, আমি কোনো সংস্কারের উপরে আর ভরসা পাচ্ছি না আসলে। আই ক্যানট এক্সপেক্ট, আই ক্যানট বি হোপফুল। আমি সরি, আমি একটু নিরাশাবাদী মানুষ হয়তো, কিন্তু না মানে না, এখন কথা পর্যন্ত তো ট্র্যাক সত্যি, যা রাতে নিরাশাবাদী করে। হইলেও তো কথা তো মিথ্যা না। আমি একটা জিনিস, আহ আমি যে সেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বললাম, এই যে সিস্টেমেটিক ফল, আসলে তো ডক্টর ইউনূসের এইগুলোই করার কথা, নট ওয়াইড, মানে ব্রডার স্কেলে, নট দ্য ভেরি বটম লেভেল স্কেলে। কিন্তু ইউনূসের তো একটা সে থাকা উচিত যে হ্যাঁ আমরা এইগুলো সংস্কার করছি, এগুলোর মধ্যে এগুলো হুম। সব কভার করবে। এই ধরনের একটা কোনো বক্তব্য তো আমরা কখনো শুনি না, না যে ঠিক আমরা আছে, যে আপনি হাসিফ ভাই, সংস্কার। আপনি কিন্তু আর মাসফিকের ইকো প্রথম ভাই, পয়েন্টটাতে আছেন। আপনার পয়েন্টে আসি যে আমি মাইলস্টোন আর বন্যা নিয়ে উপদেষ্টা গভর্নিং বডির সমালোচনা করব না, কিন্তু উনাদের কাছে একটা ইজি কার্ড ছিল, খুবই ইজি কার্ড, যে যত তাড়াতাড়ি সম্ভব স্বৈরাচারের বিচার করতে হবে। সোজা বাংলা কথা, থ্যাংক ইউ সো যেইখানে মাচ, দিস ইজ থাকবে, মাই পয়েন্ট। ইয়েস, দিস যেইখানে ইজ থাকবে কামিং। ধরে আনবে। ওকে, এটা যদি ওরা করতো, অনেক কিছু থ্যাংক ওপেন ইউ, হয়ে যেত, থ্যাংক ইউ, অনেক থ্যাংক কিছু ইউ। ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, এখানেই আসছি। আমার দর্শকদের জন্য এপিসোড 3 আসছে, আমাদের লাস্ট এপিসোড। এইখানে আমরা স্বৈরাচারের বিচার নিয়ে কথা বলতে চাই। অফকোর্স আজকে আমরা টাচ করলাম, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং ইট। তবে এই ব্যাপারে মোস্তফা কামালকে আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে চাই, যদিও অফ আছেন, যে বা অন্যরা কেউ নিতে পারেন কোশ্চেনটা, যে স্বৈরাচারের বিচার কেন করতে পারছে না। বলা হচ্ছে 4টা দল থেকে বিভিন্ন দল নাকি তাকে কারণ হচ্ছে, রিমেম্বার চামচিকাদের কথা মনে আছে আপনার, প্রথমে যেটা বললাম, হুম হুম হুম। চামচিকারা এখন কিন্তু রং চেঞ্জ করছে। তারা সুন্দর করে ভাত খাচ্ছে, চুপ করে আছে, অবশ্যই। আহ, পা ধরতেছে। তারা দেখবেন যে সুন্দর করে এরকম ভাবে কোরআন করতেছে, পুরো আল্লাহর কাছে ধরে আছে। হ্যাঁ, তারা নেত্রীর জন্য দোয়া করছে, আর জন্য। ভাই আর নাম্বার 2 হচ্ছে যে নাতিরা, এবং আমি শুনলাম আপনাদের আরাফাত সাহেবের কথা শুনলাম, আপনাদের আসাদ কামাল সাহেবের কথা শুনলাম, যারা ছিলেন তারা কেউই কোনো স্বীকার করছে না তারা কোনো ভুল করেছে বা কোনো দুর্নীতি হয়েছে। তারা বলছে ওই সময় এটা তো একটা করবেই ষড়যন্ত্র না। হয়েছিল, ষড়যন্ত্রের মাধ্যমে এটা হয়েছে, আস্তে আস্তে হুম সব হুম ফাঁস হয়ে যাচ্ছে, সবকিছু বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো হুম। ভুল করিনি। তার মানে তারা যখন আসবে, তখন এই যে বর্তমানে যারা দেখতে পাচ্ছেন এই 4 দলের, তাদেরকে এমন ভাবে টুকরা টুকরা করা হবে, আপনি বডি খুঁজে পাবেন না। এটা হচ্ছে তাদের মনের ইচ্ছা, আসলে রাইট, এটা বোঝা যায়, এটা বোঝা যায় তো। হ্যাঁ, তারা বোঝা ফিরে যায়। আসলে এটা করবে এবং জানি না মানে সিচুয়েশন যেদিকে যাচ্ছে, তারা তাদের ফিরে আসা যে আপনি খুব বেশি দিন ঠেকায় রাখতে পারবেন ব্যাপারটা আমার কাছে এরকমও মনে হয় না। দেখেন, শুরু থেকেই আমরা কিছু প্রহসনের খেলা দেখছি। আমি জানি না এটা আপনাদের পছন্দ, শুনতে হয়তো খারাপ শোনাবে, কিন্তু সালমান এফ রহমান আর আরেকটা মন্ত্রী কে যেন, তাদেরকে সদরঘাটে নৌকায় করে পালানোর সময় গ্রেপ্তার হলো। আপনার কি মনে হয় ঘটনাটা আসলে তাই ছিল? ওবায়দুল মহিউদ্দিন কাদের আহমেদ। আসলে এতদিন পর্যন্ত কোথায় ছিল? আপনি কাকে ধরছেন, কাকে ছেড়ে দিয়েছেন? এবং এখন পর্যন্ত পুলিশ এতগুলা মানুষকে মেরে ফেললো, আমি জানি, ওকে বুঝলাম পুলিশের হাসিনা অর্ডার দিছে, কিন্তু এই যে পুলিশ মানুষজন এভাবে যে মেরে ফেললো, আপনি কতজন পুলিশকে আসলে, বা কতজনকে, যে ম্যাজিস্ট্রেট গুলো হুম। অর্ডার দিল, আপনি কতজনকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসতে পারছেন? কতজন, নাম্বারটা কতজন? সেটাই। তো বিচার আর আপনি আমাদের আসলে তো কার করবেন? জনগণের তো কোনো সমস্যা নেই, আমাদের শিক্ষিত জনগণের কোনো সমস্যা নেই। আমি তো শুনলাম কোনটা শ্রীলঙ্কা অথবা ইন্দোনেশিয়া কোনটায়, যে নতুন গভর্নমেন্ট আসার পরে ওরা 22,000 মানুষকে ফায়ার করেছে সিরিয়াতে দেখেন না, সিরিয়াতে ওভারনাইট। কিভাবে ফায়ার তো পরে, সিরিয়াতে তো আলেপ্পোতে যায় একদম বুম বুম বুম, একদম উড়ে দিছে। এটা তো তো করেননি আপনারা, এই বিপ্লব তো হয় আরো নাই আসলে। আমাদের থেকেও ঘনবসতিপূর্ণ দেশ যদি 20-22 হাজার, সরি, কম ঘনবসতিপূর্ণ দেশ যদি 20-22 হাজার আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি ফায়ার করে আবার দেশ ঠিক করে ফেলতে পারে, ওয়াই নট আস? আমরা পারবো না কেন?
ওকে, মোস্তফা কামাল, একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা জানি কি ছিল, কেউ কেউ ভুলে গেছেন কিনা। কোশ্চেনটা ছিল যে এই সরকার কেন, ভুলে গেছি ভাই, সরি, যে বিএনপির যে ভূমিকাটা আর কি, বিএনপির ভূমিকাটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে এই যে যে আওয়ামী লীগকে আপনি যে এই 22,000 সরকার আওয়ামী লীগকে, হ্যাঁ, স্বৈরাচারের বিচার করতে বিচার পারছে না কেন? পাচ্ছে না স্বৈরাচারের কেন? বিচার কেন করতে পারছে না এই সরকার? প্রথমে তো বলেছে। আপনার কি মনে হয় আসিফ নজরুল চায় না স্বৈরাচারের বিচার করতে? হতে পারে যদি সে 2 নাম্বার হয়। আবার যদি আপনার মনে হয় না যে ডক্টর ইউনূস চায় না, ডক্টর ইউনূস চান, ডক্টর ইউনূস কেন চাচ্ছে যে আমি শেষ বয়সে সুনাম চাই, আমি একটু শান্তিতে মরতে, কেন চাচ্ছেন উনি? উনি আসছেন যখন, ইউ আর ইন হট ওয়াটার, সেটাই, এই উনি কি গরম চাচ্ছেন তেলে। এটা তো ক্লিয়ার না। ইকো ভাই, ক্লিয়ার হলে তো ভালোই তো। আমি But জানি না, আমি তো সেটাও ক্লিয়ারলি বলতে পারতেছি না উনি কি চাচ্ছেন। উনার তো ওনার বুদ্ধি তো আমাদের নাই। একদম ক্লিয়ার প্রবাবল কজ, একদম ক্লিয়ার কজ আছে যে উনার নিজের পার্সোনাল এজেন্ডা আছে আওয়ামী লীগের এগেনস্টে, কিন্তু হি ডিডন্ট অ্যাক্ট অন দ্যাট। দ্যাট ওয়াজ সো আচ্ছা, সারপ্রাইজিং টু মি। আমরা একটু মোস্তফা, না কারণ ভালো মানুষ, হয়তো ভালো মানুষের বাংলাদেশের দরকার নাই, বাংলাদেশের জনগণও ভালো মানুষকে মনে হয় লাইক করে না, মনে হচ্ছে এখন আপামর জনগণ। আর মোস্তফা কামাল, স্বৈরাচারের বিচার কেন করতে পারতেছে না এই সরকার? বলা হচ্ছে অভিযোগ যে বিএনপি অথবা এনসিপি অথবা জামাত সবাই নাকি ভাবছে, কারণ তাদের ওই যে চামচা নেতার সাথে চামচা, চামচার সাথে চামচিকা গুলারা আস্তে 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 এখন এসে বিএনপিতে ভর করতেছে, বলতেছে আপনাদের আমাদের লাগবে কালোবাজারি, ভাই আপনারে দিব সবকিছু, আপনি আপনি আর আমি, আপনি নামে থাকবেন আমি থাকবো পিছনে। তারা আস্তে আস্তে সাপোর্ট দিচ্ছে। স্বৈরাচারের বিচার কেন করা যাচ্ছে না? আহ, আমি এই যদি বলি আসলে এখানে সরকারের কিছু সীমাবদ্ধতা, আমি জানি না, আবার বলতেছি এটা আসলে লিডারশিপের একটা ক্রাইসিস বলি বা ল্যাক অফ, ওই যে ইয়া বলে সালে ভাই বলছে ল্যাক অফ অ্যাকিউম যেটা বলতেছিল, আমি মনে করি সেটা একটা মেইন ফ্যাক্টর আসলে। আমি যদি বলি ডক্টর, আমরা জানি যে এই সরকারের বিশাল বড় একটা দায়িত্ব হচ্ছে যে শুরু ফ্রম ডে ওয়ান, যে যে জুলাই আগস্টের যে ম্যাসাকেয়ারের যে একটা বিচার করা। তো আমার কথা হচ্ছে এই বিচারটা প্রক্রিয়ার জন্য যে ব্যক্তিটা, বিশেষ করে আইন মন্ত্রণালয়ে যে থাকবেন, সেই পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমার কথা হচ্ছে এই আসিফ নজরুল, আমি হ্যাঁ অবশ্যই সে এই যে একাডেমিশিয়ান, আমি মনে করি ভালো ব্যক্তি, যোগ্য ব্যক্তি এটা, কিন্তু আমার কথা হচ্ছে এই মানুষটার উপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন দিতে হবে? এখন আমার মানে দেশে কি আর কোনো ব্যক্তি নাই বা কোনো মানুষ নেই সরকারকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওনার উপরে দিয়ে দিতে হবে? আর অত অন্যান্য চিন্তা করার টাইম ছিল না তোমরা ভাই, এত কেন টাইম। একটা যে শুধুমাত্র এই ব্যক্তিটাকে, যে তোমার একটা কাজ হচ্ছে মানে আপনি যদি এই জিনিসটা ভালো, আমরা বলি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ব্যাপারটা হলো এটা। আমরা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যদি ওনাকে প্রথম ডে ওয়ান থেকে বসে দিতাম যে আসিফ নজরুল আচ্ছা, তোমার এই কাজ হচ্ছে প্রশ্নের তুমি উত্তর কি ভাই? হুম? প্রশ্ন হচ্ছে যে এই আসিফ নজরুলের জন্য বিচার হচ্ছে না, আমার প্রশ্নটা না না, কিন্তু এটাই। আমি এখানে অনেকগুলো কারণ বলতেছি। আমি এখানে যদি বলি, আবার ওই যে আপনি আমার বললাম শুনেন, আপনি যদি ভাই আপনি, আমরা যখন কম্পিউটারে মাল্টিটাস্কিং করি তো আসলে হয় কি পারফরমেন্সটা কমে যায় কম্পিউটারে, তাই না? একটা পেজ লোড হলে সময় লাগে। তো আপনি যে একটা মানুষ, আমরা যদি এই আসিফ নজরুলকে দিয়ে বলতাম তোমার 24 ঘন্টা তোমার চোখ থাকবে এক জায়গায় প্রত্যেক দিন, যে তুমি জুলাই বিচার। যে তোমার আইসিটি ডিপার্টমেন্টে আজকে কি হচ্ছে, প্রতিদিন তোমার সকালে কি হচ্ছে, দুপুরে হচ্ছে, তুমি 3 বার আপডেট নিবা এখানে। এখন তুমি এই লোকটা হয় কি, আপনি যদি চান, সে চাইলেও পারতেছে না। তা আমার কথা, সে আইএলওর মিটিং এ সুইজারল্যান্ডে যাবে কেন? আচ্ছা, গুড আর পয়েন্ট। হচ্ছে যে প্রবাসী মন্ত্রণালয় উদ্বোধন করার জন্য সৌদি আরবে যাবে কেন? এগুলো তো তার দরকার নেই রে ভাই। এখন আপনি যদি এখানে একটা জিনিস, এখন এই মানুষটা হলো কি, তো আপনি যতই চেষ্টা করেন, আপনার মনের পাশ থেকে যত আপনি মানে উইলিংলি হন না কেন, আপনি এখনো খোঁজ নিতে পারতেছেন না। আমি এখন যদি বলি, আমি আমার এটা ইন্টারনাল একটা তথ্য, আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে এই যে যে আমাদের যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছে, যেখানে যে প্রসিকিউটর গুলা, তো এই প্রসিকিউটর গুলোর মধ্যে তাদের ল্যাক অফ এক্সপিরিয়েন্স, এই ধরনের ঘটনা তো তারা খুব বেশি আগে করে নাই, এক। আবার এই যে টোটাল যে প্রসিকিউশন টিমটা গঠন করা, এই প্রসিকিউশন আপনি জানেন যে পুরো দেশের 64টা জেলাতেই কম বেশি এই ঘটনা ঘটছে। এখন আবার ঢাকা শহরের এতগুলা হয়েছে, এখন আপনি এই যে প্রসিকিউশন টিমটা আপনি আসলে এই যে যত ছোট স্কেলে এই যে 15-20 জন উকিল 10 জন দিয়ে আসলে হবে না। এটা এত বড় ক্রাইম, আপনি বাংলাদেশে প্রতি সপ্তাহে মানে জেলায় জেলায় শত শত মামলা করছেন। এই যে প্রসিকিউশন টিমগুলা, এখন আপনি প্রসিকিউশন টিমগুলো আপনার এখানে তো 1000 আচ্ছা, বুঝছি, আপনি একটা পয়েন্টে আছেন মুসা ভাই। আমি একটু যেহেতু শর্ট, উইথ ডিউ রেসপেক্ট, আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা, এবং আই থিঙ্ক দর্শক বুঝতে পারছে। পয়েন্টটা হচ্ছে যে এখানে এই মামলাগুলো খুব জটিল। তাই বারে কিন্তু এখানেই চামচিকারা চান্স নিচ্ছে, যে বলতেছে যে প্রমাণ নাই, দলিল নাই। কেন প্রমাণ থাকে? বাংলাদেশে কোনো দলিল প্রমাণ থাকে নাকি? ব্রিফকেস ভরা টাকা যায়,
ওইখানে কোনো প্রমাণ থাকে না, এখানে ভাই আপনি আমি প্রমাণ এখানে একটু অ্যাড করি ভাই। নিউজে আমরা দেখলাম আয়নাঘর যেগুলো ছিল সেগুলোর ওয়াল ভাঙা হয়েছে, এভিডেন্স যা ছিল সব ভেঙে গুড়ায় দেওয়া হয়েছে ইউনূস সরকার আসার পরে। এটা কি করে সম্ভব? আমি জানি না, আমি এটা বলতে পারবো না কমেন্ট, ইকো এটা ভাই, কি সম্ভব। হচ্ছে আসলে আপনি? আপনি আপনি শুরুতেই কথাটা বলেছেন যে আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট দেওয়া হয়েছে, আপনার ক্ষমতা হলো আর্মি। আপনার যদি এখন এখানে যদি সরষের মধ্যেই ভূত থাকে, তাহলে আপনার আর দাঁড়ানোর জায়গা কোথায়? এখানে ক্লিয়ার কে যে মানে আমরা আমি অলরেডি এটা তো কি তার পাবলিক আর্মিরে স্প্যাট ব্যর্থতা, দেখেছি। ঢালাওভাবে দোষ দিব না না কেন না, এটা জানেন? তো তার কারণ ব্যর্থতা না ভাইয়া, ইন্টার কেন গভর্নমেন্ট তো ব্যর্থতা না, কেন আমাকে একটু বুঝান ভাই তো, একটু ভাই বুঝি আমি প্লিজ। দোষটা ঠিক আর্মিকে দিচ্ছি না, কেন দিচ্ছি না, কারণ যখন পুলিশ নন এক্সিস্টেন্ট হয়ে গেল, অ্যাডমিনিস্ট্রেশন যখন নন এক্সিস্টেন্ট হয়ে গেল, খোকলা করে গেছে, আর্মি যেটা ছিল বলে লাস্ট আওয়ামী লাইন লীগ অফ খোকলা ডিফেন্স। করে চলে গেছে। দেশে যাই হয়েছে, ল অ্যান্ড অর্ডার বলেন, যা কিছু হয়েছে, আর্মি হ্যাড টু বি দেয়ার। এবং আর্মিরে আপনি এত দোষ আমি দিই না, কারণ আর্মি আমি আসলে তো, কি করতে কিন্তু আমি করতে বলতেছি পারতো। ওয়াকারের কথা, আমি ক্লিয়ারলি বলি, আমি ওয়াকারের কথা, যেখানে আ- ক্লিয়ার এভিডেন্স আছে আমি ওর আর্মি সঙ্গে চিফ, ফ্যামিলি আমি কানেকশন তাকে আছে। ডিফেন্ড করছি না, আপনি জাস্ট আপনি, চিন্তা করেন সে কি করতে পারতো। সে হ্যাঁ, চাইলে ওটাই 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 ইনস্ট্যান্টলি মার্শাল ল ইম্পোজ করতে পারতো, কিন্তু সে ওই হ্যাঁ, দিকে যায় নাই। সো আমি তাকে ঢালাও দোষ দিচ্ছি না, কিন্তু আর্মিকে আমি আমার ক্লিন কথা শিট হলো দিচ্ছি না। মার্শাল ল যদি ইম্পোজ করতো সমস্যাটা কি হতো? আমি না ওদিকে না, যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আর্মি চাইলে দেশের জন্য অনেক খারাপ কিছু করতে পারতো, কিন্তু আর্মি এখনো রাস্তায় আছে। লাস্ট টাইম আমি দেশে গেছি, আমার গাড়ির সামনে জ্যাম, পুলিশ নাই, আর্মি সোলজার এসেই সেই ট্রাফিক ক্লিয়ার করছে। এটা তো আর্মির কাজ না। আপনি আজকে দেশে ল সোলজারদের অ্যান্ড কথা অর্ডারের জন্য বলে লাভ আর্মি নাই, করতেছে, ওরা এটা তো তো জাস্ট, আর্মির কাজ না। কিন্তু না ওরা তো ঠিক জাস্ট আছে, ফলোয়ার। ওকে, আমি বলতেছি আর্মির লিডারের কথা। না আপনি না, ঠিক আছে, যখন, মাশফিক যেটা বলছে ওকে, রেজিস্টার্ড আছে, বলছে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভটা আসলে বাঙালির স্বভাবই হচ্ছে খুদ ধরা, বলে না, একটা বাঙালি আগে গেলে পিছন দিয়ে আটকে ধরে। হুম আমার হুম, মনে হয় জেনারেল ওয়াকার, আমি আসলে রেসপেক্টই করছি তাকে এই মুহূর্তে, আমি জানি না তার আপনার পার্সোনাল অপিনিয়ন ডিফারেন্ট, ভেরি ফাইন, বাট উনি মানুষ সেখানে আসলে, আমি জানি না, জেসাস ক্রাইস্ট আসলেও বাংলাদেশে মনে হয় তাকে অনেক ডিম মারা হবে, পচা ডিম মারা হবে 1 বছর পরেই, জেসাস ক্রাইস্ট যদি এসে থাকে। আমার ধারণা, আমার আমার মেন্টালিটি, আমি জানি না, আমি হয়তো ভুল চিনি বাংলাদেশকে। তো আপনারা যেটা পোর্ট্রে করতেছেন, এই আপনার ওয়াকার সাহেবের, উনি তাহলে গভর্নমেন্টের সঙ্গে কমপ্লিটলি কমপ্লাই করেনি কেন? উনি পাবলিক স্প্যাট করেছে, এটা আসেনি, এটা তো আপনারা জানেন, এটা এভিডেন্ট, মাল্টিপল টাইম উনি পাবলিক বলেছে, স্প্যাট হ্যাঁ, হয়েছে, উনি বুকে গভর্নমেন্টকে পাথর দিয়ে, হ্যাঁ হুমকি, বুকে পাথর, হ্যাঁ বুকে পাথর হ্যাঁ দিয়ে। হ্যাঁ, হুমকি হুঁশিয়ারি সেটা হ্যান তো ত্যান আমার এগুলো কথা বলেছে। যে একজন আর্মি চিফ সে হ্যাঁ, কেন পাবলিক ফেসে এসে গভর্নমেন্টের সাথে চ্যালেঞ্জ করবে? দিস ইজ সেটাই, টোটালি রং এন্ড হি অ্যাবসলিউটলি। শুড বি এবং পানিশড। এবং মানে আমি আর্মি ফ্যামিলিতে বড় হয়েছে হাসিব ভাই। হ্যাঁ, আমি বলি যে হ্যাঁ, কেন কু হয়নি? কু হলে কি হতো জানেন? ওদের আগামী 20 বছরের ইন্টারন্যাশনাল ইনকাম বন্ধ হয়ে যেত। কু হলে আইভরি কোস্টে আপনি আর ইউএন এর আন্ডারে আর্মি অফিসার দেখতেন না। রাইট। এখনকার এই গত 20 বছরে যে কালচার হয়েছে, এই আপনার এই বিডিআর হত্যাকাণ্ডের পরে আর্মির যে কালচার হয়েছে, সেটা হলো যে আমি কোনো মতে একটু ভালো করে একটা দুইটা যদি ইউএন মিশন করতে পারি, আলহামদুলিল্লাহ, ব্যাস আমার না, কিছু আমি লাগবে ঠিক আমার না। বুঝতে সারা পারতেছি জীবনের না ইনকাম এখানে হয়ে এত গেল। না ভাইয়া, আমি ঠিক আছে, আমি ডিউ রেসপেক্ট, আমি পার্সোনালি বুঝতে পারতেছি না যে এখানে দোষ এমন হয় কি, আপনি জঙ্গলে, আমাজন জঙ্গলে যখন থাকবেন, আপনি সবারই দোষ খুঁজে পাবেন। তো একটা দোষকে বুঝে রাখতে হবে যে কাকে আমি কথা বলছি, কার বিরুদ্ধে কথা বলছি, হুম হুম। কার বিরুদ্ধে কথা বললে কার কি লাভ হবে, এই জিনিসটা একটু খুব কেয়ারফুলি কিন্তু খেয়াল রাখতে হবে, প্লিজ, উইথ ডিউ রেসপেক্ট, কার না না বিরুদ্ধে কথা বললে ভাই, কার আপনি লাভ আমি হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে একটা সংস্কার করা ইউনূসের পক্ষে একা সম্ভব না। সে না, যাদেরকে নিয়েছে তাদেরকে ট্রাস্ট করে নিয়েছে, কিন্তু তারা ট্রাস্টটা ভঙ্গ করতেছে, সেইটা হুম। আমরা বলতে চাচ্ছি। কারণ আপনি আমি ওই যে আপনি স্টিভেন কোভির একটা বই পড়ছি, ট্রাস্ট বইটা আর কি। সেখানে ইউনিসের কথা লেখা আছে, ইউনিসকে কেন মানুষ আগে ট্রাস্ট করতে, এখন ট্রাস্ট করছে, কেন লাস্ট মুহূর্তে ট্রাস্ট করছে। কিন্তু ইউনুস যাদেরকে আনছে তাদেরকে, তারা ট্রাস্ট ওয়ার্দি না, তারাই বিট্রিয়া। তো কারে এই জন্য আনবে, সে ওনার সংস্কার পরিবর্তে করতে কাকে পারছে আনবে? না। আমি তো ছিলাম না, আপনি তো ছিলেন না দেশে, আপনার আমাদের নিত তাহলে, মাসফিককে নিত, মাসফিক তো যাইতো না, সে তো এখন সাজকার জন্য বসে ওইটা আছে। ওইটা ওইটা হচ্ছে কি, ওইটাই বড় ভুল। বাংলাদেশে যত পলিটিক্যাল লিডাররা আসুক, তারা বাইরের এক্সপার্টদেরকে মানে কোনো কেয়ার করে না। বাংলাদেশের আমলারা মনে করে যে তারা বিরাট একটা কিছু, তাদের মধ্যে জিরো নলেজ, তারা তো থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইয়ে সেই সেক্রেটারি হয়েছে, তারা মনে করে তারাই বেস্ট, তারা তাদেরকে বড় করে তোলে। আর আচ্ছা আর আর যারা পলিটিক্যাল লিডার তারা মনে কি সেক্রেটারিরাই বোধহয় বেস্ট, এদেরকে আচ্ছা, রাখতে হবে। তো আমরা এই শেষ করবো নলেজটা ভাইয়া। কারুর নাই ভাই, আমি আপনাকে শেষ করে দেন, এই নলেজটা কারুর নাই যে বাংলাদেশের বাইরে
অনেক এক্সপার্ট আছে, তাদেরকে দিয়ে দেশটা চালাতে সাহায্য করতে পারে। না আপনাকে ওরা ডাকলে বলে আপনি ভাই, অবশ্যই যাবেন, না আমাকে কিন্তু ডাকলে ওরা, আমি আপনি জানেন ওরা কি বলে দেশের কথা, ওরা বলে যে ওরা এরা কিছু কখনো বোঝে না। শোনেন, they never seek for help. They think that okay, we are expert, we can do. হুম কিন্তু এই ইগোটা তাদের মধ্যে নাই যে আমরা আহ্বান করি বাইরের না থেকে। কিন্তু বাইরে হাসিব ভাই প্রচুর আমি লোক আছে। না হ্যাঁ, ভাই, প্লিজ প্লিজ আমি লেট মি ফিনিশ উইথ অ্যান এক্সাম্পল অন দিস নোট দ্যাট হ্যাঁ। আমিনুল ইসলাম বুলবুলকে তো আপনি উড়াই নিয়ে আসছেন অস্ট্রেলিয়া থেকে, আনেন নাই? বিসিবি করতে গেলে বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আনেন নাই? উনি নাকি এক্সপার্ট না, উনি এক্সপার্ট না, উনি বাংলাদেশের এনভায়রনমেন্টে বড় হওয়া একজন ক্রিকেটার, ইজ নট এন এক্সপার্ট। আর ইকো ভাই আপনার কি মনে আছে কিনা জানি না, আমি প্রথমে কিন্তু রিভার্স ব্রেইন ড্রেন একটা কিন্তু কথা উঠেছিল, জিনিস সরকার বলছিল যে আমরা বিদেশে যারা আমাদের দক্ষ আছেন তাদের সাহায্য নেব, এটা কিন্তু একটা পুরাই ভাষা কথা ছিল। আই ওয়াজ রেডি প্রিপেয়ার টু গো, আই ওয়াজ রেডি প্রিপেয়ার টু গো, আমি পার্সোনালি বলতেছি, আই ডোন্ট ওয়ান্না কমেন্ট অন আদার পিপল, কিন্তু রিভার্স ব্রেইন ড্রেনে আই ওয়াজ রেডি প্রিপেয়ার টু গো, কিন্তু ওরা জাস্ট সাজেশন চাইছে। যখন সংবিধান নিয়ে কাজ করা শুরু করলেন তখন বললো যে আমরা সাজেশন চাচ্ছি, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা আমাদের লাস্ট পয়েন্টে আসি, লাস্ট আমি পয়েন্টে আর আসছি শেষ করি। আচ্ছা ঠিক ভাই, আছে, আমি আমি সেটা ইন্টারাপ্ট করি সরি আপনাকে। একটা জিনিস আপনি যেটা বলতে আপনি চাচ্ছি, দেখবেন যে আগের গভর্নমেন্ট, এরশাদের গভর্নমেন্ট, আই ডোন্ট লাইক হিম, জিয়াউর রহমানের গভর্নমেন্ট, এরা কিন্তু বাইরের থেকে কিছু লোক নিয়ে আসছিল। আপনি জানেন কিনা, এরশাদের সময় এই যে ওয়াহিদুদ্দিন ইকোনমিস্ট, টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, ওনাকে নিয়ে গেছিলেন মিনিস্টার করে। কিন্তু ইউনূস গভর্নমেন্ট যদিও বলছে, আপনি দেখেন বাইরে থেকে কটা লোক আনছে, ওই একটা লোক আনছে যে টেকনোক্রাট, সে হয়তো টেকনোলজিতে ভালো করবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, আদার সাইড, বিজনেস, কোন সাইডে কিন্তু উনি লোক আনেন না। ওটা উনি মনে করছেন যে ওইখানে ওনাকে যেভাবে বোঝানো হয়েছে, ওই আওয়ামী লীগের লোকজন আলটিমেটলি ঘুরে ফিরে ওনার আমি কাবিনে। একটা আমি কিছু একটু বলতে দ্বিমত চাচ্ছি, পোষণ এটা করি একটা আসলে। বড় ব্যারিয়ার। আমি একটু আওয়ামী দ্বিমত লীগের পোষণ লোকজনকে করি। নিয়ে আমি আসছেন, তারা বাধা নিজেরে দেয়। খুব একটা এক্সপার্ট মনে করি না, এবং আমি মনে করি না যে বিদেশ থেকে এক্সপার্টাইজ নাই বলেই ইউনূস সরকার ব্যর্থ হচ্ছে। দেশের ভিতরে প্রচুর পরিমাণে আমার চেয়ে অনেক বেশি কোয়ালিফাইড লোক আছে, আমি আই আপনাদের এগ্রি, কথা আই জানি না। এগ্রি। সো লোকজন দেশে নাই, বিদেশের লোক থেকে হেল্প নেয় নাই, এটা আমার কাছে নিতে পারতো ডেফিনেটলি, বিদেশে আমাদের অনেক মেরিট আছে, নিশ্চয়ই পারতো। কিন্তু এই গভর্নমেন্টের ম্যান্ডেটটা আসলে আমার কাছে মনে হয়েছে তারা খুব বেশি বড় করে ফেলছে। পাবলিক সবাই ইউনূস গভর্নমেন্টের পিছনে ছিল, আর্মি অ্যাটলিস্ট সামনাসামনি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে আমরা অলরেডি ডিলেড হয়ে গেছি। সংস্কার সালা ভাই সংস্কার এটা করতে বড় দিন। হলো কিভাবে, এটা বড় হলো কিভাবে? ম্যান্ডেট যেটা ছিল ওটার মধ্যে থাকার জন্য আপনার যে সব লোক লাগবে যে আপনাকে গাইড করবে, তার তো এক্সপার্টিস তো তাহলে বাংলাদেশে থাকলে তো আমরা পাই নাই ওটা। লেসন লার্নিং কিন্তু একটা কমন প্রসেস, এটা আপনিও জানেন সালা ভাই, রাইট? যে আমরা অনেক, ইউ ডোন্ট হ্যাভ টু রিক্রিয়েট দ্য হুইল এভরি টাইম, যেটা একটা রিয়েল প্রবলেম। মোস্তফা কামাল ভাই বললো যে এত কেস, এত মানে রেড টেপ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন, এগুলোর জন্য এই প্রসেসটা আগানো হয়নি। তো এইসব সিচুয়েশনে বিদেশে একটা কমন প্র্যাকটিস হলো, আচ্ছা অন্য কে আছে যারা এগুলো ফেস করেছে, তারা কিভাবে হ্যান্ডেল করেছে, এটা লেটস আমি ট্রাই দ্যাট। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি মোস্তফা কামালকে আমরা খুব ইজি কার্ড দিচ্ছি। বাই দ্য ওয়ে আমাকে ডাকলো, মুশফিক ভাই আপনি 20 বছর ছিলেন, আমি 20 বছর নাই, আমাকে নিয়ে গেলে ওইখানে বসে বসে ভাসবে, আপনি বুঝেনই নাই টেকনিক। আপনি কাজ করছেন কখনো বাংলাদেশ সেক্রেটারি বাংলাদেশের ওই চামচিকের এর সাথে জন্য কখনো তো কাজ এখানে করছেন? বসে আছি, দেশে যাই নাই, ওই এনভায়রনমেন্টটা দিলে অবশ্যই যেতাম। আপনি কিন্তু বোঝেনই নাই তারপরে আপনাকে। তারপরে আচ্ছা কি হতো, দেখা যেত আমার বাচ্চা মাইলস্টোনে পড়তেছে, বুঝছেন? এক্স্যাক্টলি, কি না কি থাকে সেটা বলি নাই, আপনার বাচ্চা ইকো কি ভাই, ঠিক আমি আর আছে। একটা জিনিস অ্যাড করি। শোনেন, আসলে হচ্ছে কি, মানুষের ফোকাসটা কিন্তু বাংলাদেশে দুটো জিনিসে ছিল, দুটোর মধ্যে মানে আমরা মেইন শেষ দুইটা। পয়েন্টে যাব। একটা হ্যাঁ হলো শেষ যে পয়েন্টটা বড় পয়েন্ট, স্বৈরাচারের বড় পয়েন্ট। স্বৈরাচারের মানে বিচার করতে হবে, জি, পিলখানার বিচার করতে হবে, আর সংস্কার করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার বা জুডিশিয়াল সংস্কার। কোনোটাই কিন্তু হয় না, এই জন্য মানুষের এক্সপেকটেশনটা ওকে, কমে গেছে। আপনারা এখানে অনেক ইজি কার্ড দিচ্ছি আমরা। লাস্ট পয়েন্ট প্লিজ থাকি আমরা 5টা মিনিট প্লিজ, সময় লাগলে লাগুক। এনসিপি কে আমরা পুরো ফ্রি কার্ড দিয়ে দিছি, যেটা আমি গত এপিসোড 1-এ বলেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম এবং যারা পাটোয়ারি, তারা যখন আন্দোলন করেছে, সবাই আন্দোলন করেছে, আন্দোলন করে আমিও করেছি, আপনিও করেছেন, করে আমরা আমাদের জবে ফেরত আসছি। কিন্তু এই ছেলেগুলো ফেরত যায় নাই, তারা তাদের প্রফেশন হিসেবে নিয়েছে, তারা একটা রাজনীতিকে প্রফেশন নিয়েছে, রাজনীতিতে আছে। সো এই 2024, 1 বছর আগের নাহিদ আর আজকের নাহিদ এক না, 1 বছর আগের হাসনাত আর আজকের হাসনাত একটা। ও ব্যবসা কি আছে আমি জানি না, চাকরিতে নামে নাই, সে হচ্ছে এটাই তার চাকরি, business, হ্যাঁ। এটা কিন্তু 71 সালে আমরা দেখেছি, আমির হোসেন আমু কেউ কোনোদিন করে নাই। 71 হওয়ার পরে আমির হোসেন আবু, তোফাল আহমেদ বলেন, আরো কারণ আমরা পয়েন্ট বলেন। কি গো ভাই, হ্যাঁ, পয়েন্টটা কি? পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে এই এনসিপি যে এগিয়ে আসছে, এখন এনসিপি আর বিএনপি আর জামাত, তাদের মধ্যে নাকি একটা মাসলা আছে, মিত্র আর শত্রু, যারা সবাই মিলে হারালো
তাদের মধ্যে এখন একটা খেলা দেখা যাচ্ছে। এই খেলার ভবিষ্যৎ কি? ভাই এটা কি আমি শুধু খুবই ইলেকশনের খেলা? অপ্রিয় একটা কথা দিয়ে শুরু করি। এই হাসিনারে আমরা যে কিক আউট করলাম, আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল বিসিএস এর কোটা নিয়ে। সো যারা আন্দোলনটা শুরু করছে, আন্দোলনের শুরুটা কিন্তু ছিল সরকারি চাকরি। ওই ছেলেগুলা হাসিনা যদি তাদের দাবি মেনে নিত, এই এই আমাদের এই এখনকার লিডারদের কেউ কেউ বা অনেকেই কিন্তু আসলে হাসিনার চামচা হইতো বিসিএস দিয়ে। এটা আপনাকে মানতে হবে। এরপরে হুম। গোলপোস্ট চেঞ্জ হয়েছে, মানুষজন এই এত মানুষের মৃত্যু মানতে পারে নাই, মানুষজন নামছে, হাসিনাকে কিক আউট করছে। সো হুম। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে টার্গেটটা বারবার চেঞ্জ হয়েছে আচ্ছা, আন্দোলনের কিন্তু এখানে কথা আছে, শুরু সবাই থেকে বলেন, শেষ পর্যন্ত। আপনার কথাগুলো কি ক্লিয়ার করতে হয় আমাকে কাইন্ডলি, সরি উইথ ডিউ রেসপেক্ট, যে মানুষ ভুলে যায় অনেক, তো এখন তো প্রপাগান্ডা হচ্ছে যে এটা তো ষড়যন্ত্র, জামাত আর শিবিরের ষড়যন্ত্র পিছনে ছিল, মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। ওই দিন 5ই আগস্ট সকাল থেকে যে লাখ লাখ লোক মানুষ, 3.5 লাখ শুধু জামাতের লোক আসে নাই, লাখ হুম। লাখ লোক মানুষ ঢুকতেছে, ভয়ের চোটে পালাইতে হচ্ছে। ওই লাখ লাখ লোক মানুষটা কি বোকা? না ওরা নাকি, এখানে ষড়যন্ত্র আনলে তো হবে না, এটা তো আচ্ছা, জমানো ক্ষোভ, না না, হাসিনার আপনি বিরুদ্ধে বললে তো জমানো হবে ক্ষোভ, না, এবং সবাই এভাবে বলছে মানুষ মেরে ইন্টারেস্টিং। ফেলছে, এটা তো দেশের মানুষ মেনে নেয় নাই, হ্যাঁ, মেনে নেয় প্রশ্ন নাই ব্যাক করি, সবাই বলেন যে এই যে মিত্রতা ছিল, এই হুম। মিত্রতা যদি দুর্বল হয়ে যায় তাহলে লাভ কি? তাহলে এই মিত্রতার ইম্পর্টেন্সটা কি এবং এই শত্রুতা কোথায় যাচ্ছে আসলে ভবিষ্যতে? শোনেন, এ- আপনি যেটা বলছেন সেটা এটা সত্য না, এটা ওদের সেটাই। প্রোপাগান্ডা। আপনি যদি অ্যানালাইসিস করেন, ডিপলি অ্যানালাইসিস করেন, জামাতের মধ্যে ছিল না, বিএনপিও ছিল না, এখন তারা ক্লেম করতেছে আমরা ছিলাম। বুঝছেন? আপনি জি। যদি ডিপলি অ্যানালাইসিস করেন, এটা ছাত্রদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন থেকে জনগণের আন্দোলন হয়েছে। তখন আপনি বিএনপির বক্তৃতা, জামাতের বক্তৃতা শোনেন, তারা কিন্তু ছিল না। এখন তারা এটাকে অ্যাডভান্টেজটা নিচ্ছে, এবং এই হাসনাত এবং নাহিদ, এদেরকে এটা বোঝা উচিত, এবং তারা ডিরেল হয়ে গেছে। কিন্তু আমি এটাকে সাপোর্ট করি। আমাদের দেশে এই এই জরাজীর্ণ পলিটিক্স বাদ দিয়ে নতুন ধাঁচের একটা পলিটিক্স আসা উচিত, এবং আমার আশা ছিল যে এরা এই ধরনের কোনো কিছু করবে। আমিও সেদেরকে ফলো করি না, তবে মাঝে মাঝে দেখি তারা যে এত ছোট একটা মানে নতুন একটা পার্টি, তারা কিন্তু প্রচুর লোক জনগণের সমর্থন পাচ্ছে। কিন্তু আমি জানি না তাদের ভবিষ্যৎ কি, তবে আমি ওকে, জনগণ মানে ইয়ং যারা পলিটিক্সে আসুক, এইটাই আমি আশা করি। এই বুড়ো ইকো লোক, ভাই, আমি সরি টু সে, আমিও বুড়ো হয়ে গেছি, এই বুড়ো যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা শুধু টাকা পয়সা চাঁদাবাজি করে বাঁচতে চায়, এদের পলিটিক্স বাংলাদেশ থেকে চিরতরে ধ্বংস হোক, এটা আমি কামনা করি। আমি যেটা বলতে চাই ইকো ভাই, যে জাস্ট ইকো করব ভাইয়ার কথা, যে মিত্রতা ছিল না। আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে যখন বসেছি এই জুলাই ব্যাপারে, তখনও কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, যে যখন মানুষজন জুলাই গত বছর রাস্তায় নেমেছে, তারা একজন বাবা, ভাই, চাচা হিসেবে নেমেছে, কেউ কিন্তু বিএনপি জামাত বলে নামেনি। যখন আওয়ামী লীগ বিতাড়িত হলো, তখন তাদের এই পরিচয়গুলো প্রকাশ পাওয়া শুরু করলো, যে হ্যাঁ আমি কিন্তু বিএনপি, আমি কিন্তু জামাত। কিন্তু আমি এটা হলফ করে বলতে পারবো যে যারা গুলি খেতে নেমেছে, তারা জামাত বিএনপি চিন্তা করে নামেনি, তারা জনগণ হিসেবে নেমেছিল। রাইট। এখানে একটা হাইজ্যাক হয়েছে, এখানে একটা পলিটিক্যাল হাইজ্যাক হয়েছে, নাম্বার ওয়ান। কিন্তু আর নাম্বার টু হলো, উই লিভ ইন এ ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির বিউটিটা হলো যে ট্রাম্পের মতো লোকজনও প্রেসিডেন্ট হতে পারে। ঠিক আছে? তা বাংলাদেশের মানুষজন যদি ভোট দেয়, আমার দায়িত্বটা অ্যাজ আ ইন্টারিম গভর্নমেন্ট, আমি একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করব। সেই সুষ্ঠু নির্বাচনে যদি আওয়ামী লীগ ফেরত আসে, দ্যাটস দ্য রিয়ালিটি, উই হ্যাভ টু লিভ উইথ ইট। ঠিক আমি আছে? একটু হাসিব ভাই, সরি ঠিক আছে। সরি আর যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনার উপদেষ্টা মন্ডলীর যেটা ইয়ে ছিল, যে বাংলাদেশে এখন ইলেকশন নিয়ে এত কথা উঠছে কেন, কারণ পাবলিকও চায় ইলেকশন। সত্যি কথা বলতে গেলে মানুষজন এখন বুঝতেছে যে না, আমরা ইলেকশন চাই। কিন্তু আজকে যদি ডক্টর ইউনূস একটা স্টেপ নিত ফ্রম দ্য গেট গো, যে আগে হবে বিচার, তারপরে দুনিয়ার সবকিছু, আচ্ছা, এবং আমি বিচার ছাড়া আর কোনো কিছু, আর হলো ন্যাশনাল ইমার্জেন্সি আর বিচার, এগুলো ছাড়া কোনো কিছু প্রায়োরিটাইজ করবো না, আর সবকিছু চলবে। এটার থ্যাংক জন্য ইউ, আমার যা করতে হবে আমি করব। আমি এটাতে তাহলে 100% দেখতেন সাপোর্ট। সব সোজা হয়ে যেত। তাহলে আমি দেখবেন, আমাদের আমার নেক্সট যেটা থার্ড অপিনিয়ন। এপিসোড, থ্যাংক ইউ, আমাদের থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা এটা নিয়ে হবে যে বিচার চাই, আগে সবার আগে বিচার চাই। পৃথিবীর কিছু সারা দুনিয়ায় উল্টে যাক, ভূমিকম্প হোক কালকে বাংলাদেশে, আল্লাহ না করুক, আমি মারা যেতে পারি, আল্লাহ না করুক, কিন্তু বিচারটা হবে প্রথমে, তারপরে হবে ভোট। এটা আমি পার্সোনালি মনে করি। সে বিচার তাড়াতাড়ি করেন, যদি মনে করেন তাড়াতাড়ি ভোট চান, তাহলে বিচার তাড়াতাড়ি করেন, এটা আমার বিচার মনে হয়। তাড়াতাড়ি কিন্তু করো। লাস্ট কমেন্টে আমরা যাব, তার আগে এই মোস্তফা কামাল, এই যে ব্যাপারটা, যে এই যে মিত্রতা, বিএনপি, এনসিপি, জামাত, তারা একবার একবার বন্ধু, আবার একবার শত্রু, ভোটের আগে কি ঘটনাটা কি আসলে? আপনি মিউট করা, আপনার মিউট করা। নিয়ত। হ্যাঁ, বলে এই জিনিসটা আসলে খুবই কমপ্লেক্স একটা জিনিস।
আমাদের এখন আমরা ভোটের খেলা সিটের খেলা। না, সিটের খেলা ভোটের খেলা সেটা অবশ্যই। আবার দিন শেষে আরেকটা জিনিসটা হচ্ছে এখন আপনি যদি যেটা লক্ষ্য করেন একটা জিনিস, সেটা হচ্ছে কি আসলে আমরা বিএনপি কে অনেক আগে থেকে জানি, বিএনপি দেশ চালাইছে, বিএনপি কে জানি, বিএনপি কি ক্ষমতা মানে কি আগে দিছে আমরা জানি। জামাতকে হয়তো কখন ক্ষমতায় আসে নাই, বা জামাতেরও এমপি ছিল, সরকারের জোট সরকারের ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, সেটাও আমরা জানি। এখন জিনিসটা হচ্ছে কি, আপনি যদি লক্ষ্য করেন যে এই যে নতুন একটা দল আসছে, আমি আবারও বলছি আমি দলটাকে সমর্থন করি, আমি চাই তারা প্রতিষ্ঠিত হোক, এ হোক, কিন্তু জিনিসটা হচ্ছে কি, এই যে তিনটা দল নতুন কোনো কিছু নিয়ে আসতেছে না সরকারের মানে জনগণের কাছে। আপনি যদি দেখেন যে তারা, আপনি যদি বলি যে একটা পরিবর্তিত দেশে, পরিবর্তিত একটা বাংলাদেশে তারা কি অফার করতে চায় দেশকে, এটা কিন্তু ক্লিয়ারলি কারো কোনো খুব ডিফাইন করতেছে না। যে আমরা যদি বলি বিএনপির কথা, যে তারা আগে যেটা করছে তার চেয়ে হোয়াট দে উইল ডু ডিফারেন্টলি এবার, সেটা একটা প্রশ্ন। দুই নম্বর কথা হচ্ছে এনসিপির কথা, হচ্ছে এনসিপি কে যদি বলি তারা একটা নতুন দল, তারা যদি আচ্ছা, ভোট চায় মানুষের কাছে বলতে হবে ওকে, বিএনপি এই জিনিসটা করছে, আমরা এটা করব না, বা আমরা উই উইল ডু ইট ডিফারেন্টলি। এখন এখন যেই সবচেয়ে বড় যে সমস্যাটা হলো আজকে, যেমন বিভিন্ন বেশ কিছু যদি বলি আমি, যে এই যে এনসিপির বিরুদ্ধে যে জিনিসটা অভিযোগ উঠতেছে, এবং আমরা অনেকে প্রমাণ পাইছি, বা যেটা সেটা হচ্ছে যে ডোনেশন নেওয়া বা চাঁদাবাজি করা, এটা তো আমরা তো সারা জীবন আমরা বললাম বিএনপি জামাতকে অভিযুক্ত করলাম, যে অভিযুক্ত করলাম, সেই একই অভিযোগে যদি আচ্ছা। আমরা অভিযুক্ত করি এনসিপি কে, তাহলে তাহলে মানুষ কেন এনসিপি কে ভোট দিবে? আপনি দুটা পয়েন্ট আনলেন মোস্তফা কামাল, আপনি দুটা পয়েন্ট আমি বলি সবাইকে। যে একটা হচ্ছে আপনি বলছেন যে মনে আছে না একটা গল্প ছিল পোকামাকড়ের ঘর বসতি। বাঙালি হচ্ছে পোকামাকড়ের ঘর বসতি। আপনি পোকামাকড়ের কে আপনি হার্ভার্ড ইন্টেলিজেন্স দিয়ে বুঝাতে চাচ্ছেন এই দল আর ওই দলের মধ্যে পার্থক্য? দেয়ার ইজ নো। আপনাকে খুব রট আনতে হবে। আপনার একমাত্র বেস্ট থিং হচ্ছে আপনার ক্যান্ডিডেট। তো এখন বিএনপি যদি আবার সেই সেম ক্যান্ডিডেট নিয়ে আসে, অফকোর্স দ্যাটস এ সিগন্যাল। আপনাকে ক্যান্ডিডেট দিয়ে বুঝাইতে হবে যে আমি এবার, গতবার আমি ওরে ক্যান্ডিডেট দিছিলাম, এইবার আমি মোস্তফা কামালের ক্যান্ডিডেট বানাইছি, আমি এবার মুশফিককে ক্যান্ডিডেট বানাইছি। তার মানে বোঝা যাবে যে আই এম ব্রিঙ্গিং চেঞ্জ। এটা এই বড় সাইনবোর্ডটা খালি বাংলাদেশের পোকামাকড়ের ঘর বসে, পোকামাকড় এটা দেখে। এইখানে একটা কথা আছে আজার ভাই, আমি বলি, এখন আপনি যদি এই যে ক্যান্ডিডেট, আমরা যদি এখানে তো আমরা বলছি জাতিগতভাবে আমাদের সমস্যা আছে। আপনি যদি বলেন একটা ভালো ক্যান্ডিডেট, ধরে নিলাম এনসিপি একটা ভালো ক্যান্ডিডেট নিয়ে গেল, এই যে তাসনিম জারাকে নিয়ে গেছে, ওকে দিল, আমরা কি ভোট দিব তাকে? আমরা তো অতীত তো আমাদের ইতিহাস তো সেটা সেটা বলে না। আমরা যদি সেই ইতিহাসটা, ঢাকার কাছাকাছি যে দোহারে, যেখানে ব্যারিস্টার নাজমুল হুদা এবং ডক্টর কামাল হোসেন, আমাদের দুইটা ছিল অপশন ছিল। ডক্টর কামাল হোসেন যে বিএনপি থেকে, নাজমুল হুদা সেও ব্যারিস্টার, ডক্টর কামাল হোসেনের একটা ইয়ে। কিন্তু আমরা যদি পার্সন হিসেবে কাউন্ট করি, যে হুইচ ওয়ান, যে ইন টার্মস অফ দ্য কোয়ালিটি, আমরা যদি বলি ইন্টিগ্রিটি এবং সবকিছু মিলে, ভাই, এ তো বিরাট ডক্টর ব্যাপার না? ডক্টর কি কামাল নাই, হোসেন ফার অ্যাবভ হিয়ার, কিন্তু এই লোকটা বুঝলেন? কখনোই দেখেন আওয়ামী লীগ বলতে থেকে নাই কেন? বের হয়ে যাওয়ার পরে কখনো জিততে পারে নাই। ভাই এবারে এটা দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ভাই, সিরিয়াসলি কেন ভোট দেয় না ভাই? এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন তো আপনাদের বুদ্ধি থেকে। এতদিন দেশে আছেন, পলিসি অ্যানালিস্ট এখানে দুইজন আছে, গভর্নমেন্টে কাজ করতেছেন। এই প্রশ্নের উত্তর আর ওই যে কেন রাস্তায় দাঁড়ায় থাকে, অ্যাম্বুলেন্স যাইতে দেয় না, একই অ্যান্সার ভাই, একই অ্যান্সার। মানুষের সচেতন। আমি একটা জিনিস অ্যাড করি, এটা মোস্তফা কামাল ভাইয়ের মানে কনসার্নের ব্যাপারে। এনসিপি যে টাকাটা নিচ্ছে আর বিএনপি টাকাটা নিচ্ছে, এটার মধ্যে টোটালি ডিফারেন্স। কিন্তু ডিফারেন্সটা হলো, এই দেশে কানাডায় যখন ইলেকশন করে তখন কিন্তু আমিও কিন্তু ইসের মেম্বার, আপনার অন্টারিও লিবারাল পার্টির মেম্বার। আমাদের কাছে চাঁদা চায়, এটা মেম্বারদের চাঁদা, এবং এই ডোনেশন দিয়ে গভর্নমেন্ট এদেশের পার্টি চলে। তো বিএনপি যেটা করে সেটা হলো মানুষকে ঠেকাইয়া, বন্দুক ঠেকাইয়া চাঁদা নিচ্ছে। আর এনসিপিটা মানুষের কাছে বলছে তারা উইলিংলি চাঁদাটা দিচ্ছে, চাঁদাটা ও মানে হাসিফ ভাই, ডোনেশনটা আপনার সাথে দিচ্ছে। একমত হইতে এটা পারলে দুটো খুবই খুবই ডিফারেন্ট। খুশি হইতাম, খুবই হাসিফ ভাই, খুশি হইতাম। হাসিফ রিয়েলিটি হাসিফ একটু ডিফারেন্ট। কিন্তু হাসিফ জাস্ট ভাই, এখানে হ্যাঁ একটা হ্যাঁ কথা আছে, কিন্তু আপনি কিন্তু হয়তো লক্ষ্য করছেন কিনা আমি জানি না, এটা কিন্তু ইতিমধ্যেই এই যে জুলকারনাইন সায়ের, যে সে কিন্তু ডকুমেন্ট সহ প্রকাশ করছে যে ঈদের ইফতার পার্টির যে তারা যে 4 স্টার হোটেল যে হোটেল যে বুক করছিল, সেই হোটেলের পেমেন্ট কিন্তু দিছিল বসুন্ধরা গ্রুপ। ঠিক আছে? তো এখন এই এই জিনিসগুলো কিন্তু অনেক আগে, আমি সত্য কথা বলতে আমি অনেক আগে শুরু থেকেই বলছিলাম যে এনসিপির আমার যে পরিচিত লোকজনদের, গো টু পিপল। আমরা এই যে কানাডার যে মডেল, হ্যাঁ আমি নিজেও বলছি, আমি আজকে 10 বছর ধরে আমি লেভেল পার্টিকে চাঁদা দেই, রেজিস্টার্ড মেম্বার, এবং আচ্ছা, না, 2015 ভাই থেকে ভাই দিই। বুঝছি, বুঝছি ভাই।
যে সাপোর্ট কি কি সালাহ কি ডিসএগ্রি করতেছে ভাই? আমি ভাই মুস্তফা কামাল আই ভাই আমি গট দ্য ডিগ্রি পয়েন্ট। করতেছি, আশীর্বাদ মানুষজন নিচ্ছে। এনসিপি কে খুব আনন্দের সাথে চাঁদা দিয়ে দিচ্ছে, রিয়েলিটিটা এরকম না। আমার বন্ধু এবং রিলেটিভ কিছু ব্যবসাপাতি করে, কত হাই লেভেল থেকে চাঁদার দাবি আসতেছে জানি না, কিন্তু চাঁদার দাবির সাথে টপ লিডারদের নামগুলো আসতেছে যে অমুক ভাই এর অর্ডার, আপনাকে এই পরিমাণে চাঁদা দিতে হবে, আসতেছে তো নিয়ে আমার তো যাচ্ছে। মনে হচ্ছে ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশে এটাই কি কিভাবে শেষ করবো ভাই? কথা থেকে কথা আগায় খালি যে এটা তো মানে বাংলাদেশের মানুষ খুশি হয়। আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, আপনার পোস্টিং লাগবে, বুঝলেন, লিমিটেড ইনকাম, লিমিটেড রিসোর্স, 18 কোটি লোক। সো আপনাকে ল্যাং মারবো কিভাবে? আমি যদি একটা ফোন করে ল্যাং মারতে পারি, আমি যদি 5,000 টাকা বেশি দিব, আপনি পসিবল। 5 লাখ টাকা দিচ্ছেন, আমার হুম। পোস্টার লাগবে, আমি 5,10,000 টাকা দিব, হাসটা বেড়ে ফোন করলে পাবো, তাহলে আমি করবো না? আমি যদি ওখানে মির্জা আব্বাসকে যদি 10 লাখ টাকা দিলে আমার কাজটা হয়, টেন্ডারটা পাই, আমি করবো না? আমার তো বাঁচতে অ্যান্সারটা হবে। হলো না ইকো ভাই, অ্যান্সারটা কিন্তু না করবো না, আমরা এটা সবসময় ভুলে যাই, আমাদের এটা ভুলে গেলে চলবে না। অ্যান্সারটা সবসময় না, কিন্তু উইভ বিন অ্যাকাস্টম টু দিস, আমরা কন্ডিশনড হয়েছি করাপশনে এমন ভাবে, ইটস নর্মাল। আমরা গত 5-4 বছর আগে কেউ চাকরি নিতে গেলে আপন বাবাও হয়তো এরকম বলছে, যাচ্ছে দেখোস না কেউ পরিচিত আছে নাকি, হয়ে যাবে তো, রাইট? এগুলো কমন কনসেপ্ট, আমিও রাইট? খুব আশাবাদী ছিলাম, আমার ধারণা ছিল যে এই ছাত্ররা কেবলমাত্র ফ্রেশ ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, এদের কাছ থেকে এই ধরনের অ্যালিগেশন আসবে এটা আশা করিনি। আমার এখানে কিন্তু ধারণা ভুল ছিল হচ্ছে তাদের ভাই, স্পিরিটটা স্ট্রং আছে, সলিড আছে, এখানে ভুল হচ্ছে আমি ভাইয়া, আর এই যে আশাবাদী না আপনাদের আসলে। কথাটা ভুল হচ্ছে একটা, বুঝতেছেন না আপনি? আপনি যখন ভদ্রলোক হয়ে হাঁটবেন, ওই জায়গায় তো ওই যে আপনি বললেন না হায়নারা বসে আছে, আপনি যদি একটু নরম দেখান, তখন আপনাকে হায়না মাটির তলে কুপে ফেলাবে। সো তাদের দেখানোর জন্য তারা এখন হিংস্রতা দেখাচ্ছে। তারা বলতেছে তোরা আয়, আমি পাথর দিয়ে মারবো, এই যে মারতেছে পাথর দিয়ে, পিটায় পিটায় দেখাইতেছে আই ক্যান বি ওয়ার্স দেন ইউ। কে কত বড় ভিলেন এখন, কে হাল্কের থেকে বড় ভিলেন, কে এখন ডার্থ ভেদার, সেটা দেখাচ্ছে যে তাহলে আপনি তো খুব উই যদি ডিজার্ভ ডিসহার্টেন, ইট ইকো ভাই, আপনি তাহলে তো খুব উই ডিজার্ভ ডিসহার্টেন ইট। কথা শত্রু মিত্র বলতেছেন রিকু ইকুয়েশনে ভাই। গেলে ভাই আমার কাছে তো মনে হচ্ছে জাস্ট কারাকারি চলছে আওয়ামী লীগের শূন্যস্থানকে পূরণ করবে। হচ্ছে তো, আমার তাই কাছে তো তো হচ্ছে এটা কিনা, ছাড়া আর এটাই কোনো তো সত্যি, কিছু, এটা কি সত্যি আমার না? কাছে খুবই কিন্তু সিম্পলিফাইড ওই এক্সপ্লেনেশন। জিনিসটাই তো আমাদের এক্সপেকটেশন ছিল যে ডক্টর ইনুস এইগুলো সংস্কার করবে, এইগুলোকে পরিবর্তন পারবেন করবে, না, মানুষের মেন্টালিটি চেঞ্জ খুব হবে, দুঃখের ব্যাপার। এই সেই জায়গাতে জন্য আমি মাশফিক ভাইয়ের এক্সপেকটেশন কাছে ছিল। যাচ্ছি, পাবলিককে ভোট দিতে হবে। পাবলিক যদি ভোট দিয়ে বলে না আমার আওয়ামী লীগ ভালো ছিল, এখন আপনি মানতে না পারেন, এটা আপনার ওপিনিয়ন, কিন্তু মেজরিটি পিপল যদি, আপনি যদি সলিডলি দ্যাটস ডেমোক্রেসি। ফেয়ারলি ভোট দিতে বলেন, আপনাকে মানতে হবে। এটাই ডেমোক্রেসি আসলে। আপনার ওকে, পপুলিজমের সাথে মার্জিনটা খুবই থিন লাইন, কিন্তু তারপর আপনাকে মানতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা শেষ করি, লাস্ট কমেন্টে যাই। আজকে আমরা চমৎকার একটু আলাপ করলাম, সব কথা শেষ হয়নি, সব কথা বলা হয়নি। আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে চাচ্ছি, দুর্নীতিটা কেন রোধ করতে হবে, কিভাবে রোধ করতে হবে, এটা আমাদের থার্ড এপিসোড। এবং আমাদের বিচার, এই বিচার চাই। আমাদের প্যানেল খুব চমৎকার প্যানেল আসতেছে অন থার্ড অডিয়েন্স। আপনারা ভালো, আমি ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছি, ভালো ভিউ, অলরেডি লাইভ পুলিং। আমার ধারণা এটা অনেকেই দেখবেন পরে। আমরা মন খুলে কথা বলেছি, কারণ আমরা কেয়ারিয়া থাকি বাংলাদেশে, আমরা গণতন্ত্রের চর্চা করি, আমরা মুখ খুলে কথা বলতে পারি। এবং মানে আমরা দেখি না কি হয়, দেখি না কি হয়। আর যারা ওই দিবা স্বপ্ন দেখছেন, ওটা মুসলিম লীগও এক সময় দেখেছিল পাকিস্তান চলে যাওয়ার পরে। ওই দিবা স্বপ্ন থেকে একটু বেরিয়ে যান, যেটা আমরা অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করলাম যে শূন্যস্থান পূরণ। আপনি হায়নার জায়গায় নতুন হায়না হয়তো আসতেছে, আমরা চাই না হায়নাদেরকে, আমরা চাই যে ভদ্রলোকরা আসুক। সেই ভদ্রলোকদের জায়গা কিভাবে করা যায়, সেটা নিয়ে একটা আলোচনার বিষয়। এবং এটা ওভারনাইট হবে না, আমরা সবাই বলেছি 10 বছর লাগবে, হয়তো আস্তে 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 ফেজ ওয়াইজ হবে। ইউ নিড টু টোন ইট ডাউন, টোন ইট ডাউন, টোন ইট ডাউন, আস্তে আস্তে ফেড হয়ে যাবে। এটাই তো আসল উদ্দেশ্য হয়তোবা। আই থিঙ্ক দ্যাটস রিয়েলিস্টিক আশা। আপনাদের লাস্ট কমেন্ট প্লিজ, প্লিজ এনিওয়ান ইন দ্য অর্ডার অফ জয়নিং, আপনি আসতে পারেন। কোশ্চেন তো কিছুই নাই, প্রশ্ন হচ্ছে যে আমাদের জুলাই অভ্যুত্থান থেকে আমরা কি শিখলাম, এবং এই যে ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা চাইলে অবশ্যই আমরা আবার বসবো, কিন্তু আজকের জন্য বাঙালি খুব বিভ্রান্ত। সবাই খালি দোষ খুঁজছে আর কি, কাকে দোষ দেওয়া যায় এটা ভাবছে, নিজের দোষটা কেউ দেখছে না। সবাই চাচ্ছে কোনো মতে সবকিছু আবার যাক, আবার সেই পলিটিক্যাল, একজনের ফোন করলেই কাজ হয়, কাউকে 10 টাকা 1,00,000 টাকা দিলেই কন্ট্রাক্টে কাজ হয়ে যাবে। আমারে ধন দাও, এই যে তুদবিরবাজ, এই ফাপড়বাজ, এই বাটপার, ওকে, বাটপার গুলো এখনো ঘুমিয়ে আছে। তবে একটা মজার জিনিস বলি আপনাদের লাস্ট কমেন্টের আগে, যে 9/11-এর পরে কিন্তু এতটা অস্থির হয়ে যায় নাই যারা হেরে গিয়েছিল ওই সময়, সেই বাটপার আওয়ামী লীগ বা বলেন, বা পলিটিক্যাল যারা সেম ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। এই মুহূর্তে তারা খুবই অস্থির হয়ে গেছে। তার মানে তারা আসলে সিগন্যাল পেয়ে গেছে যে তারা তারা পাচ্ছে সেই সিগন্যালটা, যে অতি সহজে আর ফেরা যাবে না। তারা এই জন্য খুব নাভিশ্বাস হয়ে অনেক কিছু করার চেষ্টা করছে, লাভ হবে না কোনো।
জনগণ ওই যে হাজার হাজার লক্ষ লাখ জনগণ আসছে না, ওই যে ফ্লোটা আপনি মনে করেন বঙ্গবন্ধু যাচ্ছিল, ওই ফ্লোটা অরিজিনাল ফ্লো। সো আপনাদের লাস্ট কমেন্ট, জুলাই থেকে কি শিখলাম এই মুহূর্তে আজকের জন্য, আসিফ ভাই? আচ্ছা, আমি লাস্টে এতটুকু খুব সংক্ষিপ্ত কমেন্ট করব যে আমরা জুলাই থেকে আহ, অবশ্যই শিখেছি কি জন্য আমরা জুলাই পেলাম, কি জন্য আন্দোলন করলাম। আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই আর একটা জুলাই যাতে না আসে এর জন্য আমাদের কি করতে হবে। এজন্য আমাদের সবাইকে নিজেদের মতো নিজেকে সংস্কার করতে হবে, দেশ সংস্কার করার থেকে। আর এই সংস্কারের জন্য দেশকে সমর্থন দিতে হবে, এতটুকু আমি বলতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন দ্য অর্ডার অফ জয়নিং, সরি মুশফিক ভাই। জি, আম, আমি জাস্ট একটা কমেন্ট করব যে ইকো ভাই আজকে যতগুলো উদাহরণ আপনি দিয়েছেন সবগুলো বনে জঙ্গলের কথা। আমরা কিন্তু বন্যপ্রাণী না ভাই, হ্যাঁ। আমরা আমরা একটা সভ্য মানুষ জাতি, আমাদের ও বনের থেকে বেটার হতে হবে। ইটস নট সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দ্যাটস ওয়াই সোসাইটি এক্সিস্ট। আর আমাদের এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে যে যে কোনো লেভেলের করাপশনকে ওকে বলে দেওয়া আর কি, যে হ্যাঁ ঠিক আছে আরে হয়, এখান থেকে বের হতে হবে, এই মাইন্ডসেটটা থেকে বের হতে হবে। যেটা ভুল সেটা ভুল, এটা আমিও যদি ভুলটা করে থাকি এটা স্টিল ভুল। আমরা যত এই প্র্যাকটিসটা বাড়াবো, হয়তো আগামী কয়েক জেনারেশন পরে, ইটস দ্যাট লার্জ, আগামী কয়েক জেনারেশন পরে আমরা একটা বেটার বাংলাদেশ হয়তো আশা করতে পারি। এখন তো প্রশ্নই ওঠে না, কিছুই হবে না, এত ইম্পসিবল। সো এর জন্য আমি আমার খালি একটাই আশা যে এই শিক্ষার হারটা বাড়ানো খুবই জরুরি। মানুষজনের এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট যে না, একটা হসপিটালের অ্যাম্বুলেন্স ওকে যেতে দিতে হবে, আমার দেখা এখানে কিছু নাই। আমার এয়ারপোর্টে দাঁড়ায় প্লেন উঠানো আমার দেখার কিছু নাই, এগুলো চেঞ্জ করতে হবে। বাকি সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে। থ্যাংক ইউ। অর্ডার জয়নিং, সালা ভাই, সালাউদ্দিন। ভাই আমার টেকে হচ্ছে আমরা হাসিনার মতো ভয়াবহ একটা ডিক্টেটরে কিক আউট করছি এরকম অপদস্থ করে। আমি খুশি। গণভবন যেভাবে ধ্বংসযোগ্য সরি টু থাকুক। ইন্টারাপ্ট ইউ, ভয়াবহ কেন বলছেন? আপা আপা করতে করতে তো কান্না বেশি যাচ্ছে, অনেকে নকলের আওয়াজ লাগতেছে। ভাই ভয়াবহ কেন বলছেন? আলোচনা আলোচনা স্বজন হারানোর বেদনা আপনি জানেন? স্বজন হারানোর বেদনা আপনি ওনার কেন স্বজন তো মেট্রো রেল ভাই। উনি তো আজকে থাকলে প্রিন্টার জন্য অনেক তো আমি যেটা কান্নাকাটি বলতে করতো। যাচ্ছি সেটা হচ্ছে ভণ্ডামি। এই যে একটা ভাই ডাবল ফেস, হ্যাঁ, ভাই একটা কথা আমার কান্না এবং আমার পরে বক্তব্যটা প্রাপ্তিটা হচ্ছে যে হাসিনাকে কি আউট করছি, গণভবনটা থাকুক ভবিষ্যতে শাসকের জন্য। যে তুমি যদি মানুষের সাথে এই ধরনের গাদ্দারি করো বা গাদ্দারি করতে চাও, আজ হোক কাল হোক তোমাকে আমি এই পরিণতি দিব। এটা আমার টেক অ্যাওয়ে জুলাইন আন্দোলন থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্তফা কামাল। আচ্ছা, আমার একটাই বা রিকোয়েস্ট বা সবাইকে যারা দেখতেছে সেটা তাদের প্রতি অনুরোধ যে আমরা যে লেটস বি এ ল অ্যাবাইডিং সিটিজেন। আমাদের আমাদের যেটা যার যেটা কাজ তাকে সেটা করতে দেই। আমরা আমাদের যে কাজটা যেটা কাজ না আমরা সেটা করতে না যাই। এই যে যেটা বললাম, উদ্ধার কর্মী উদ্ধার করতে দেই, আমরা ওখানে যে না যাই। পুলিশে যে চোর ধরা পড়ছে সেখানে পিটায় তাকে মেরে ফেলা আমাদের কাজ না। বিচারের কাজটা হচ্ছে আমাদের ধরতে পারছি সেটা আমরা পুলিশকে হতে দেই, পুলিশ এটা আদালত প্রক্রিয়ার মধ্যে বিচার করবে। বিচার করা আমার কাজ না, জনগণের কাজ না। ঠিক আছে, আমরা এই যে আমাদের যে আইন নিজের হাতে তুলে নিয়ে আমরা পিটায় মারতে না পারতেছি না, মোস্তফা কামাল ভাই, সরি, এটা করবো। এরকম ভয়েস কিন্তু আছে। ভদ্রলোক, আমার চাচা, আমার খালা, আমি থাকলেও, মোস্তফা কামাল থাকলেও বলতো, ভাই ওইখানে ওই কথা বলতে গেলে মাইরে পকেট মারের সাথে ও মরবে, আর তারপরে সেকেন্ডটা হচ্ছে আমি মরবো। কথা বলার পর্যন্ত উপায় নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটাই তো বলতেছি রে ভাই, আমি জাতি হিসেবে এটাই আমাদের উনি পাল্টাইতে রিকোয়েস্ট হবে। করছেন, যেটা করা উচিত না। জাতি হিসেবে আমাদের পাল্টাইতে ভাই, এই যে যেটা মুশফিক বললো, মানে এই জন্যই বলতেছি যার যেটা কাজ তাকে সেটা করতে দে। আমার পিটায় মারা, এই যে একটা বিচার করা আমার কাজ না, আমি জনগণ। ঠিক আছে, আমার বিচার করা আমার কাজ, বিচার করার জন্য পুলিশ আছে, আদালত আছে, তাদেরকে করতে দেই। ঠিক আছে, ফায়ার সার্ভিসের কাজ আগুন নিবানো উদ্ধার করা তাদের করতে দেই। ঠিক আছে, যার যেটা কাজ সেটাই করতে দেই। আমি যদি করতে দিই না, আসলে আমাদের দেশটা আর কিচ্ছু লাগবে না। সত্য কথা বলতে, যার যেটা কাজ আমি যদি তাদেরকে করতে দেই, আমরা যদি তাদের উপর কনফিডেন্স রাখি যে হ্যাঁ না ওটা সেটা করুক, সে করতে পারবে, এটা তার করা কাজ, এটা আমার কাজ না। ঠিক আছে, জাস্ট এটা যে মলি যে এটা আমার কাজ না, আমি এটা করবো না, এটা থ্যাংক ইউ। যার কাজ সে করুক, সে আসে করুক। এটা এই শুধু এই এই ফিলিংটা, পারসেপশনটা আসলে আসলে আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে আরো অনেক আসলে উন্নতি করতে পারবো। আমাদের প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হবে, আমাদের দেশের মানুষ সার্ভিস পাবে, এবং প্রত্যেকটা মানুষ আমরা মানে যেটা পাওয়ার কথা আমরা এখন কানাডায় যেটা পাচ্ছি, আমি আমি বিশ্বাস করি আমরা যদি শুধু এইটুকু ইয়ে করি যে আমাদের যথেষ্ট আইন আছে ভাই, আমাদের দেশে সংবিধানে অনেক কিছু আছে। জাস্ট আমাদের যেটা দরকার আমরা শুধু থ্যাংক ইউ সো মানি। মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি মানার যে যেটা, অভ্যাসটা যে গড়ে তুলি, অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেটা বললেন বলতে কথা, বটম লাইন সেটাই দাঁড়ালো যে সিস্টেমের উপর বিশ্বাস রাখা।
আমি 2000 সালে এসেছি, আসলে দেশ ছেড়েছি বাংলাদেশ। প্রথম যে জিনিসটা বিদেশে আসলে চোখে পড়ে সেটা হচ্ছে সিস্টেমের প্রতি বিশ্বাস। সো এই সিস্টেমের প্রতি বিশ্বাসটা এমনি এমনি আসে না, সিস্টেমকেও সেটা করে দেখাতে হবে। রিমেম্বার দ্যাট প্লিজ। সিস্টেমকেও শক্তভাবে কড়াভাবে দেখাইতে হবে। সিস্টেমে তখনই মানুষ সিস্টেমের প্রতি বিশ্বাস আসবে। খুব সহজ, বাংলাদেশের মানুষ খুব ভাটির দেশ, মানুষ খুব সহজ সরল, খুব সহজেই তাদেরকে ডানে আবার খুব সহজেই তাকে বামে ঘুরিয়ে ফেলা যায়। সো এই জোয়ার এবং ভাটার দেশে আপনি কেন পাচ্ছেন না সিস্টেমের প্রতি বিশ্বাস আনতে? সিস্টেমের প্রতি বিশ্বাস আনার দায়িত্বটা আমাদের, যারা সিস্টেমে আছি, যারা সিস্টেমের সার্ভিস নিচ্ছে, তারা তো সার্ভিস প্রোভাইডার। বাংলাদেশের বিপ্লব রাস্তায় ব্যর্থ হয় না, আসলে ব্যর্থ হয় আসলে বৈঠকখানায়, যেখানে চুপি চুপি চুক্তি হয় আর গণতন্ত্রের স্বার্থ বিক্রি হয়। এটা আসলে বই থেকে না, আমি জাস্ট পড়ছি এখান থেকে। এবারের মানুষ তো জেগেছে, কিন্তু আমরা যেন দেখতে চাই আসলে এবারের জন্য সেই সেই স্বার্থ যেন আবার হারিয়ে না যায়। এই বিপ্লব যেন আবার না হারায়, কারণ জনগণ এখন খুবই ইন্ট্রিকেট এবং খুবই কমিটেড। ভাষায় আর কি বলবো, ভাষা তো আসলে সবকিছু না। আর আহ, দুর্ভাগ্য তো অনেকেরই থাকে। মাইলস্টোন একটা আমাদের ট্র্যাজেডি ছিল, মাইলস্টোন আমাদের দুর্ভাগ্য। যার গেছে সে জানে। যেটা আমরা শুনলাম, যে বাবা এবং যে মায়ের 3টা সন্তান, আনবিলিভেবল। সো তাদের জন্য আমরা একটু প্রার্থনা করবো আজকে রাতে, এই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।